আমি আজকে শুরু করতে চাই অনেক দিন ধরে মানে কি বলবো যে আমাদের ভূতাশ্রমে সবসময় আনন্দ বেদনায় এবং যেকোনো মুহূর্তে একজন মানুষকে যখনই বলেছি তখনই পাশে পেয়েছি এবং আমি মনে করি যে বাংলাদেশে এবং পৃথিবীর যেকোনো প্রান্তে মানে যেখানেই থাকেন না কেন তিনি ফুলতোপার অংশ হয়েই থাকবেন এবং যখন তাকে ডেকেছি তিনি তার মানে তিনি এমন একজন গুণী মানুষ, কোনো ধরনের কোনো না নেই মুখে এবং কোনো সবসময় তিনি ভূত আপনার পাশে থেকেছেন এবং চমৎকার চমৎকার ঘটনা উপহার দিয়েছেন এবং আমার পক্ষ থেকে এই মানুষটিকে আমি অসম্ভব রকমের সম্মান করি, ভালোবাসি এবং পছন্দ করি। আমি আজকে এই 7th বার্থডেতে, সারাত হচ্ছে লাকি 7 বলে, এই 7 বার্থডে শুরু করতে চাই তার মাধ্যমে। আহমেদ বাবু ভাই আমাদের সঙ্গে আছেন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। অনেকটা পথ আমরা দুজন একসঙ্গে চলেছি অ্যান্ড আমি আসলে আই এম গেটিং ইমোশনাল। আপনাকে সামনে দেখলাম, এটা সবসময় হয় অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকটা সময় আমরা একসাথে আছি এবং আপনাকে এই জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, নিজের ভাইয়ের মতো সবসময় দেখি। হ্যাঁ, তো আমরা ঘটনায় যাই। স্পিচলেস রাসেল ভাই ফর অল দিস লাভ যেটা আপনারা দিয়েছেন, অডিয়েন্স দিয়েছে, দর্শকরা যারা আপনারা দিয়েছেন, আমরা তো হ্যাঁ সবাই মানে সবাই দিয়েছেন, ধন্যবাদ। আমি চেষ্টা করি সবার জন্য কাহিনী কালেক্ট করতে এবং আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু জিনিস নিয়ে। আমি এই আতিভৌতিক জিনিসগুলো বেশ ভালোবাসি, এই কারণেই আসলে ব্যাপারটাতে এত আগ্রহ। রাসেল ভাই, আমরা একটা ঘটনা, আপনার ঘটনা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা প্রথম ওকে রাসেল ভাই, যে ঘটনাটা আজকে বলবো এই ঘটনাটা আসলে একজন মানুষের বলা, যিনি আপনার এই ধরনের কাজকর্ম করেন, মানে মানুষের এই পজিশন ছাড়ান, জিন ভূত ছাড়া ওনার ঘটনাটা একটু ডিফারেন্ট ভাবে বলি, ওনার মুখ থেকে শোনা। উনি একবার দুপুরবেলা শুয়ে আছেন আর কি, এই সময় ওনার কাছে আর কি একজন আসেন, একজন মানে বৃদ্ধ লোক এসে বলেন যে আমি আপনার কাছে আসেন, অমুক আছেন কিনা পাশে, আপনি কি করছেন, এসে আপনার সাথে কথা বলতে চাই। জি, আপনি কি ব্যস্ত বা সেই? তো উনি বলেন যে না আমি আছি, কি ব্যাপার? বলে যে আমি আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে, যে আমার ছেলে সে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, আমি শুনেছি আপনি এই ধরনের জিনিসের চিকিৎসা করেন, তো আমি মানে ওর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। উনি বলেন যে দেখেন, আমি চিকিৎসা করি মানে এটা আমার পেশা ঠিক না, এটা আমি মানুষের উপকার করি মানুষের হয় মানে মানুষ অনেকের প্রয়োজন, আমার আলাদা প্রফেশন আছে, আর এটা হচ্ছে আমি এক্সট্রা করি। তো বলে যে না মানে আমার বাসায় মানে আমি তো আসলে অন্য ধর্মাবলম্বী, আপনার ধর্ম আমার ধর্ম এক না, রিলিজন, বাট তারপরও আপনার কথা শুনে আমার ইচ্ছা হয়েছে আপনার সাহায্য নেই। আমার পরিবারে যদিও সেটা মানে না খুব একটা যে অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে আসা, বাট স্টিল আমি চাই যে আপনি একটু থাকেন। শুনলেন? আচ্ছা, তো উনি বলে কি সমস্যা আপনার ছেলের? বলে আমার ছেলের সমস্যাটা একটু অন্যরকম। সে একটা বিশেষ ইনসিডেন্টের পরে সে ডিফারেন্ট হয়ে যায় এবং তারপর থেকে তার মধ্যে উদ্ভট সব আচরণ ভর করে, সে পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে এমন কিছু করে বসে যেটা নাকি সাধারণভাবে সে করতো না বা সাধারণ মানুষও করে না। উনি বলতেছে যে কি করেন আপনার ছেলে? আপনার ছেলে তো সাধারণ কোনো মানসিক সমস্যা হতে পারে। বলতেছে না, মানসিক সমস্যা ঠিক না, ওর জিনিসটা মানসিক সমস্যার মতোও না। জিনিসটা আমাদের কাছে মনে হয় যে এবং আমাকে বলেছে মানে ওনাদের যারা চিকিৎসা করেন তার মধ্যে একজন ওস্তাদ একটা, তিনি বলেছেন যে তাকে আত্মা পজেস করেছে, মানে আত্মা তার উপর ভর করেছে। তো বলে সে কি করেন? বলে যে ধরেন রাতের বেলা হঠাৎ করে ঘুমাতে থাকবে এবং সে পাগলের মতো অবস্থা, তাকে এখন আটকেই রাখতে হবে, ঘুমাতে থাকবে, ঘরের মধ্যে উঠে মানে দেখা যাচ্ছে যে এমন কিছু ভাঙচুর করে মানে বলার মতো না, তাকে পাওয়া যায় না, মাঝে মাঝে মানে উধাও হয়ে যায়, এরকম একটা জিনিস। আচ্ছা, তো যাই হোক, তো উনি বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটার বিশেষ রিকোয়েস্টে উনি রাজি হয় একসময় যে ওনার বাসায় যাওয়ার জন্য। যেটা হয় উনি বলে যে কি ব্যাপারে, বলে যে আমাদের একটা মানে ক্ষণ আছে, কাল ক্ষণ, মানে যে সময় আমরা এই চিকিৎসাটা করি এরকম একটা সময় আপনি আমাদের এখানে একটু প্রেজেন্ট থাকবেন। আচ্ছা, আমার সাথে তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে উনি যায়। তো যে তাকে রাতের বেলা একটা বাসাটা আপনার মানে ঢাকার একটু রিমোট অঞ্চলে, সেখানে তো ঢাকার মধ্যে আর কি একটু মানে একটু অন্য সাইডে তো উনি যেখানে যায়, যে দেখে যে একটা বাসাটার আপনার মানে সেটাকে বলা আছে পাকা মানে দেয়াল ঘেরা টিনের ছাদালা একটা বাসা। তো সেখানে ওনাকে বসতে দেয়, প্রচন্ড ধূপের গন্ধ, যার ভেতরে ধূপ জ্বলতেছে। এরকম সময় 2-4 মানুষ বসা, হালকা আপনার আলোতে বসে আছে। তো একজন মানুষ সে বসে আছে, একটা ছেলে মানুষ, তার চুলগুলো বেশ বড় বড় এবং আপনার মানে চুল দিয়ে সে মাথা ঢেকে বসে আছে এবং তার ঠিক সামনেই একটা মহিলা বসা, সে মহিলার হাতে একটা ঝাড়ুর মতো, সেটা নিচে বসে আছে, ধূপ জ্বলছে হালকা, ছোট ওই যে পিদিমের মতো জ্বলতেছে রুমের ভিতরে। তো তাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার পর তখন বলে যে কি, বলে যে এর কাছে এর উপর আত্মা ভর করছে এবং আমি আত্মাগুলাকে আনবো এবং তার আত্মাকে আমি ছাড়াবো এখান থেকে, আত্মাকে সরাইতে হবে। তো যাই হোক, ওখানে প্রসিজার শুরু হয়, সবাইকে বলে যে তোমরা সাবধানে বসো, কারণ আত্মা দুষ্ট আত্মা অন্য ঘাড়েও ভর করতে পারে, এরকম কি থাকছে।
তো যারা বসেছিল তাদের মধ্যে একজন উঠে চলে যায়। যিনি গিয়েছিলেন, যিনি আর কি কাহিনীটা শেয়ার করছেন, উনি তো আসলে ভয় পাওয়ার মতো মানুষ না, কারণ উনি এই কাজগুলোই করেন জি অন্য প্রসিজারে খোঁজ উনি বসে আছেন। তো ওই সময় হঠাৎ করে দেখে যে ঘরটা বন্ধ করে সে মানে তার মতো আর কি প্রসিজার শুরু করে দেয়। একটা পর্যায়ে দেখে যে আপনার ঘরের মধ্যে যে পিদিং গুলো আছে সেগুলো নিবু 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 হয়ে যায়, এবং হঠাৎ করে দেখে ঘরে কোনো একটা সাইড থেকে না বাতাস ঢোকার মতো কোনো অবস্থানে আছে সেখানে, মানে রুম গুলো একটার পর একটা রুম এরকম আর কি। হঠাৎ করে দমকা বাতাস এসে যে পিদিং ছিল সব নিভে যায়, ওখানে নিভে যায়, এবং ঘরের মধ্যে কেমন শিশি 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 মানে নাকি কণ্ঠে বা এভাবে করে কেউ কথা বলছে, বলতেছে আমাকে কেন আনা হয়েছে এখানে, আমি এখানে আসছি, আমাকে জোর করে কেন আনা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো উনি যেটা বললো যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা এরকম করা সম্ভব না। এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ, এবং ওনার লাইফে এরকম কণ্ঠ উনি কিছু শুনেছেন, বাট এটা একটু এক্সট্রিম পর্যায়ে ছিল আর কি। তো উনি শোনার পর উনি মানে বুঝতে পারেন সামথিং, উনি যেহেতু নিজে কাজ করেন যে সামথিং ইভেল ইজ হিয়ার, এবং সেটা কোনো একটা এন্টিটি। যাই হোক, উনি তখন ভাঙছেন না ব্যাপারটা, উনি শুনছেন, শোনার পর দেখলো যে অনেক রকম প্রসিজার হলো, এবং অনেক ভৌতিক ব্যাপার স্যাপার, যেমন কানের পাশ থেকে শব্দ যাচ্ছে, মনে হচ্ছে কেউ হস করে নিঃশ্বাস ফেলতেছে কানের কাছে, এরকম কিছু। তারপর অনেক বাঘ বিতণ্ডা যে চলে যা এসে যাওয়া হলো না, একসময় অনুষ্ঠানটা পেয়ে গেল, ওনাকে সরাতে পারলো না। তো যার বাবা সে বলতেছে যে তুমি আপনাকে বলতেছে অনুষ্ঠান শেষ হলে যে আপনি কি বুঝলেন, আপনি কি বললেন যে কিছু বুঝিনি, আমি যেটা বুঝেছি যে আপনার ছেলে কোনো কিছু দ্বারা আসর করা, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস, ওই অন্য ভদ্র মহিলা যেটা আপনাকে বলেছে যে এটা কোনো আত্মার কাজ, আমার মতে কোন একটা এন্টিটির কাজ, কোন একটা শক্তি আছে আর কি, অশুভ শক্তি যেটা ওকে করছে, আমি আত্মা বলবো না বাট অশুভ শক্তি। যাই হোক, কিন্তু এইভাবে তো আমার পক্ষে সম্ভব না, আপনার এই প্রসিজারের মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি দেখবো। তো ওনার ছেলেকে উনি ওইভাবে তো ওনার বাসা আনতে পারে না, তো ওই ভদ্রলোকে একবার চায় ওনাদের বাসায়, যে ওনাকে কিছু প্রসিজার বলে যে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার ছেলেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো করবেন না, এবং আমি তখন দেখবো। তো উনি একদিন সিদ্ধান্ত নেয় ওনার বাসায় থাকার থেকে ছেলের সাথে কথা বলার। তো উনি একদিন রাতে দেখা যায় ওই ছেলের পাশের রুমটাই ওনাকে থাকতে দেয়, এবং উনি তখন রাতের বেলা ওনার নামাজ শেষে উনি বলে যে আমি দেখা করতে যাবো আপনার ছেলের সাথে। তো দেখা করার জন্য যায়, তো দেখে যে ছেলেটা বসে আছে। তো ওনাকে বলে যে, উনি যখন যায়, যাওয়ার পর বলে যে একদম ডিরেক্টলি নাম ধরে জিজ্ঞেস করতেছে যে তুই এখানে কেন আসছিস, তুই আমাকে ছাড়াইতে আসছিস, তুই আমাকে ছাড়াইতে পারবি না, এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমি ছাড়াতে আসছি না কি করতে আসছি, ঠিক সেটা পরে দেখা যাবে, বাট থিং ইজ তুমি একে ধরে বসে আছো কেন, এটা তো আসলে সে ব্যাপার। আর আমার তো মনে হচ্ছে যে তোমার আসলে কোনো মানে সেই ধরনের খুনই নাই। তো বলতেছে যে সেই ধরনের কিছু আছে কিনা সেটা তুমি পরে বুঝতে পারবা, এরকম কিছু তাকে থ্রেট দেয় সেই হানটা। তো যাই হোক, উনি দেখে যে অনেক বিদঘুটে আচরণ করে এসে, তো উনি যেটা করে, উনি ওনার দোয়া পড়া বা যেগুলো করার ওনার যে প্রসিজার গুলো সেগুলো ওই ছেলেটার সাথে করে, এবং করার পর ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে ওই সময় বেহুশ হয়ে পড়ে যায়, তার ভেতরের যে ইটা কমে যায়। তো এরকম উনি ওই দিন তাকে জেরে আসে, এরকম আরো 2-1 দিন ছাড়ার পরে ছেলেটা একটু নর্মাল স্টেজে যখন আসে কিছুদিন পরে, এর মধ্যে রাসেল ভাই তাদের মধ্যে এই ধরনের এগুলো খুব বোরিং প্রসিজার বলা, তো যেটা হয় হ্যাঁ কয়েকদিন পরে ছেলেটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পাগলামিও কমে যায়। আচ্ছা, এবং উনি তখন ওই ছেলেটাকে একটা সুস্থ মোমেন্টে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, হাউ ডিড ইউ বিকাম লাইক দিস। তোমার বাবা মা যতটুকু মনে করতে পারে তোমার ব্যাপারটা, তোমাকে গ্রামে গেছিলা তুমি, এবং তোমাকে হঠাৎ করে রাতের বেলা মানে ভোরবেলা তোমাকে পুকুর পাড়ে পাওয়া যায়, এরপর থেকেই তোমার এই অবস্থা। তো ছেলেটা তখন বলে যে হ্যাঁ আমার মনে আছে, যে আমার কিন্তু আমি ভুলে গেছিলাম বাট আমার এখন মনে আছে, যে এটা হচ্ছে ঘটনা কিন্তু এখান থেকে শুরু রাসেল ভাই। তো ছেলেটা যেটা তাকে বলে ঘটনাটা, যে আমি যখন গ্রামে যাই, মানে সে ছেলেটা বলতে চাচ্ছে মুখে করে আপনি বলছেন, আমি যখন গ্রামে যাই তখন আসলে আমি গেছিলাম যে বেড়াতে, আমার পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ তখন, মানে আমি একদমই ইয়াং, আমি তখন গ্রামে বেড়াতে গেলাম, এবং আমার ইচ্ছা ছিল যে আমার চাচা বাড়ি কাকা বাড়ি, তাদের যে কাকা হয় নাকি জ্যাঠা বলে তারা বলে, তাদের সাথে দেখা করা হয় ফ্যামিলিতে। তা আমি যখন নাকি এসে নামি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম গধূলির মতো সময়, নৌপথে গেছিল আর কি। তো ওখান থেকে নেমে আমি হেঁটে আসতেছি, তো হঠাৎ করে একটা রাস্তার পাশে বসে আছে তার বন্ধু স্বপন নামে তো একটা ফ্রেন্ড ছিল, স্বপন বসে আছে। তো স্বপনকে দেখে আমি বললাম যে কিরে তুই এই বদলির সময় সন্ধ্যার সময় এখানে বসে আছিস কেন, কি আকাশ? সে বললো যে আমি বসে আছি, আমি মনে করছিলাম তুই আসলে, আমি আসবো এটা তুই কেমনে জানবি, তো তোর জানার কথা না, আমি আসতেছি কেউ নেই। যাই হোক, তাদের মধ্যে স্বল্প ছোটখাটো কথাবার্তা, তারা হাঁটা দেয়, এবং হাঁটতে হাঁটতে একসময় মানে অন্ধকার নেমে আস। তো যেখান থেকে আসতেছে রাসেল ভাই, ওই নদীর ঘাট থেকে তাদের বাসাটা বেশ অনেক দূর। তো ওর মধ্যে একসময় চিন্তা হয় যে আমি যে পুরো রাস্তা দিয়ে আসতেছি, আমার পরিচিত মানুষ কাউকে দেখলাম না, এত দূরে নদীর কাছাকাছি সব এসে বসে আছে, কেমন ব্যাপার।
তো এবং স্বপন তার সাথে কথাবার্তা কম বলতেছে। তো এমনি গল্প করতে করতে স্বপন তাকে বলে, তখন রাত হয়ে যায়, চাঁদ উঠে গেছে, তখন বলতেছে যে আমাদের এখানে ওদের বাসার ওই যাওয়ার সময় একটা পুরানো বাড়ি পড়ে, জমিদার বাড়ি। তো বলে যে ওই জমিদার বাড়ি একটা বদনাম আছে যে জমিদারের ছেলে জমিদারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতো ওখানে, এবং জমিদার তো সেটা মেনে নিবে না, সাধারণ ফ্যামিলির একটা ছেলে, তো তাদের বিয়ে হয় না আর কি। তো মেয়েটা যেটা করে যে ওদের এই জমিদার বাড়ির ছাদ থেকে ওই একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারার মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে আর কি। এবং ওই মেয়েটা মরার পরেই জমিদার আর কি আস্তে ধীরে পরে ভারতে চলে যায় আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো ওই বাড়ির পাশ দিয়ে আসতেছে, এবং ওইটা এখন পুরাই মানে পরিত্যক্ত সম্পত্তি ছিল আর কি, ওইটাতে কেউ থাকে না, ওটা এমনি পড়ে গেছে। তো ওকে যাচ্ছে, তো ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, পাশে একটা উঠানের মতো আছে, উঠানের মাঝখানে যেতে হয়। তো ওকে বলতেছে যে যখন ওখানে আসছে এসে বলতেছে ও একটু দাঁড়া, এখন দাঁড়াই, দেখ আকাশে চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে, শান বাঁধানো ঘাটটাও সুন্দর অনেক। তো ও দেখে বলতেছে হ্যাঁ খুবই তো সুন্দর। তো বলতেছে যে বিড়ি খাবি নাকি? তো ও বলছে না আমি বিড়ি খাবো না। হ্যাঁ, তো তারা এসে গল্প করতেছে টুকিটাকি কথা। তখন বলে যে তুই জানিস যে এখানে যেরকম মানুষ মারা গেছে, হ্যাঁ, তার আত্মা এখানে ঘুরে ফিরে। ওকে এটা বলতেছে। ও বলে কিসের আত্মা? এই আত্মা পাত্তা এগুলো আমি বিশ্বাস করি না, আর এগুলা কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, আজই আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। তো বলতেছে না তুই এখানে তো ভয় পাবি, এখানে থাকিস। তর্ক বিতর্কে সে বলতেছে যে আমি এখানে এমনি রাত কাটাইতে পারি, আমার কোনো ভয় নেই। বলে যে নাকি কিসের থেকে এসেছিল। তো বলে তুই রাত কাটাইতে পারলে তুই এখানে 2 ঘন্টা একা থেকে দাঁড়া, আমি ওখানে আসছি। তো বলে যে তাহলে বাজি কি করবি, মানে একটা বাজি লাগে দুইজন, লাগার পরে বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। বলে যে ওইখানে যাবি, উপরে রুমটাতে উঠবি, উঠে খুলে ওখানে থাকবি, তাহলে দেখবি এসি। তো ও ওই বাজি অনুযায়ী ও উপরে উঠে চলে যায়। উপরে উঠে আসে এই করিডোর ধর ওই রুমেই যায়। রুমে যায় দেখি যে দরজাটাও খোলা, দরজা লাগানো নাই, দরজাটা জাস্ট ফেরানো। তো ওইটা সরায় রুমে ঢুকে দেখে বেশ পুরানো হয়ে গেছে, একটা সোদা গন্ধ ভিতরে, বিছানার মধ্যে কিছু নেই। এসে তো ও বসে থাকে বিছানার মধ্যে, বসে বসে চিন্তা করতেছে যে আমি কিসের থেকে মানে আসলাম, কি ব্যাপার, এসে দেখা ওর সাথেও দেখা হলো স্বপনের সাথে, যাতে দেখা হওয়ার কথাও না। হঠাৎ করে ও শুনতেছে যে ওর কানের কাছে কেউ এরকম করে বাতাস দিচ্ছে কানের কাছে, তাকায় দেখে কেউ নেই। আবার দেখছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে বারান্দার মধ্যে, ফিস ফিস করে, মানে পা টেনে টেনে হাঁটতেছে, এরকম শব্দ। এখন ও চিন্তা করতেছে রাত হয়ে গেছে এবং চাঁদও মেঘে ঢেকে গেছে, বেশ অন্ধকার। তখন ওর রাসেল ভাই ভয় লাগা শুরু করছে, মানে গা ছমছম করা শুরু করছে, বাসাটায় কেউ নাই, এবং পুরো বাসার মনে খা 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 করতেছে পুরো জায়গাটায়, এবং ওই কানে কাছে বাতাস। এদিকে ও চিন্তা করতেছে যে 2 ঘন্টা সময় তার সে দিয়ে আসছে, 2 ঘন্টা না থাকলে নিজেও ভীতু প্রমাণিত হবে। তো সে ওখান থেকে মানে ওই রুম থেকে আস্তে করে হেঁটে বের হয়, বেরোয় দেখে কেউ নাই। আবার যে বসে, তো যখন বসে আছে হঠাৎ করে ওর মনে হয় যে ওর পায়ের মধ্যে হঠাৎ করে মানুষের একটা স্পর্শ, এটা তো সে ভয় পেয়ে দেয়। তাকায় দেখে কেউ নাই, এবং একটু পরে দেখে যে মানুষের ওই যে হাসাহাসি যে কথা মানে করতেছে এরকম একটা শব্দ, এবং নারী কণ্ঠে। এবং এটা শুনে সে মনে করেন যে বেশ বেশ ভয় পায় যে নিচে এখানে কে, মেয়ে মানুষের কণ্ঠ। তো উঠে সামনে যে ওই যেখানেটায় দেখে যে খাট ছিল আর কি, ফোয়ারা ছিল যেখানে, ওই জায়গায় মানে একটা ইসের মতো জল, মানে একটা কি বলে চৌবাচ্চা টাইপের আর কি। ওইখানে যে দেখে যে কিছু ছায়ামূর্তি দাঁড়ায় আছে, স্লট মানে ক্লিয়ার মানুষের মতো না, ছায়ামূর্তি দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ হবে এখানে, এবং একজন না 2-3 জন ছায়ামূর্তি। এটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় রাসেল ভাই। ও দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামে, কোনো হাতছায় পাঁচড়ায় নামে পড়তে সে দৌড় দেয়, মানে পড়েও যায় আবার দৌড়ায়, এরকম করতে সে দৌড়ায় যায় দেখে বেশ অনেক দূর দৌড়ায় যায়, গ্রামের ওই পথ দিয়ে দৌড়াইতে থাকে সে। এবং ওর মাঝে মাঝে মনে হয় ঠিক ওই হাসির শব্দটা আছে আশেপাশে, কানের কাছে হাসির শব্দ। দৌড়তে আস্তে দেখে যে পুকুরের পাড়ে ওর ফ্রেন্ডটা বসে আছে পর ও দৌড় দিয়ে যায়, যে বলে যে এই ওঠ তোর, বলতেছে কেন কি হয়েছে, তুই ভয় পেয়েছিস? বলে যে হ্যাঁ। বলে কি দেখে ভয় পেয়েছিস? বলে যে এরকম আসছে। তো দেখো ওই ফ্রেন্ডটা হাসা শুরু করছে, হাসতে ফ্রেন্ডটা বলে যে তুই যদি জানতি যে এই পুকুরে আমার চুবায় মারছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা শোনার পর ওর গা সিরিয়াস কাটা দিয়ে উঠে, এবং ও নাকি দেখে আমার নিজের গুজবাম্প। তো ও যখন এই বন্ধুটাই কথা দেখতে পাচ্ছি, এখনো মনে হয় আপনার আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, কারণ আমার নিজের তখনই মনে করছিল। তো ও যখন এটা শুনে, ও নাকি দেখে যে ওর যে বন্ধুটা, তার শরীর তো পানি পড়তেছে, পুরো সারা শরীর থেকে পানি পড়তেছে, এবং সে তার দিকে তাকায় আছে, এবং কেমন যেন একটা বিচিত্র একটা লুক দিয়ে তাকায় আছে, যে মানে কষ্ট নেওয়ার চেহারা এরকম একটা। এটা দেখে নাকি সে চিৎকার করে উঠে ওখানে পড়ে যায়, এবং তারপর থেকেই নাকি তার আর ওই স্মৃতির কিছুই মনে নাই, ভাষা কিছু জিনিস মনে পড়ে। তো ওই যে যিনি ওর চিকিৎসা করতেছিলেন, তিনি পরে দেখেন, উনি যেটা পরে বলেন যে যেটা হয়েছিল, এটা হচ্ছে ওনার পরে ভেঙে বলা জিনিস, যে ওই ছেলেটা, ওই যে তার যে সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিল, এটা ছিল মানে ওনার বিশ্বাসে
ওনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওটা ছিল কারিন হচ্ছে দুদিন আগে কিন্তু এই সম্পর্কে অনেক কিছু বলেছে বলতে মানুষের সাথেই তারপর কারিন থাকে। আমাদের ধর্মে বলা আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনের সাইন থাকে এবং সেটা মানুষকে যত মানে তার রিপুর যে বাজে দিক কাজগুলো সেটাতে সাইন করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এবং অনেকে সুইসাইড কমিট করলে তার সাথে যে কারিনটা আছে সেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং অনেক সময় মানুষকে দেখানোর চেষ্টা করে যে ওই মানুষটাই ওখানে ঘোরাফেরা করতে হয় এবং সেটাতে মানুষ অনেক সময় মনে করে যে আত্মহত্যাকারীর আত্মা মনে করতেছে। তো সেই কারিনটা নাকি ওকে বলছে যে ওই খুঁজুর যিনি বলছিলেন যে ওর সাথে শুধু একটা কারিন না, ওর সাথে 2টা কারিন ভর করেছিল ওইখানে ওর উপরে, এবং ওকে বেশ বাজেভাবে এগুলা উত্ত্যক্ত করতো এবং ওকে ছেড়েও যেতে চায় না। তো সেই হুজুর তখন তিনি বললেন যে আসলে মানে প্রপার কিছু প্রসিজার ছাড়া তো পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব না, তবে অ্যাজ এ হিউম্যান বিং উনি তাকে কিছু আমল এবং এই বলে দেয় যেটা করলে সে মোটামুটি এটার থেকে দূরে থাকতে পারবে। বলে যে ওই ছেলেটা তখনও মানে বলছে যে তার পেছনে ওইটার একটা আপসাই থাকবে, কিছুটা থেকেই থেকেই যাবে যে কারণ উনি পুরো চিকিৎসাটা করতে পারবে না। এবং বাবু এটা কি মানে ক্ষতিকারক বলবেন তো আপনি? অবশ্যই ক্ষতিকারক, কারণ মানুষের এটা অনেকের যারা এই আসরের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ অনেকের কারিন কিন্তু রাসেল ভাই আমি শুনেছি যে কারো কারিন আছে এরকম কি কখনো হয় যে কারিন উপকার করে? উপকারকারী কারিন তো খুব যদি কোনো নেককার মানুষ হয় তারটা হলেও হতে পারে, নট শিওর, কারণ হয়তো খুব নেককার মানুষের কারিনের কাজগুলোকে যেহেতু সবসময় সে ভালো কাজই করতেছে এবং হি ইজ ইনটু দ্য ভেরি গুড থিং এবং তিনি চলে যাওয়ার পরেও স্যার কারিন তার হয়তো ভালো কাজ খাতেও হবে, কিন্তু বাট সাধারণ মানুষের কারিন সাধারণত মানুষকে খারাপ জিনিসে উদ্বুদ্ধ করে সবসময়, যে কোনো খারাপ জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইস, আমরা আবারও আপনার কাছে আসবো। আর আমাদের এখানে আপনাদের বাবুর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকেই আপনাদের এই যে গত 1 বছরের ঘটনা নিয়ে এবং বিভিন্ন জন আপনাদের প্রশংসা করেছে এবং আলাদাভাবে প্রশংসা করেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু। তাদের উদ্দেশ্যে আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। অনেক সুন্দর করে লিখেছেন, এত সুন্দর সুন্দর করে মেল লিখেছেন। এই গল্পটা ভালো লেগেছিল, আপনার বাবু ভাইয়ের ওই ঘটনা ভালো লেগেছে, আলিফের ওই ঘটনা ভালো লেগেছে। দুজন এত বেশি প্রশংসা আমরা পেয়েছি, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের ভালোবাসাটা একটা সবচেয়ে বড় উপহার আমাদের জন্য। আর অ্যাকচুয়ালি তাদের ভালোবাসা ধন্যবাদ দেওয়াটাই ছোট করা হতে থাকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে যে ভালোবাসায় যে কথা বলতে বলতেই দেখলাম যে কুয়েতে আশরাফুল তিনি কেক কাটছেন ভোদাফোনের জন্য, কুয়েতে বসে কেক কাটছেন। আমরা এবং তিনি আমার সাথে এখন এই মুহূর্তে কথা বলতে চান, তো আমরা একটু কানেক্ট করে ফেলি আমরা আশরাফুলকে। এটা কি সম্ভব মাসুম ভাই এখন? হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে আমরা ইয়ে করি। এবং আমি গতদিনই বলেছিলাম যে অনেকেই ভূত আশ্রমের বিভিন্ন যে সমস্ত ফ্যান ক্লাব এবং হরর ফ্যান ক্লাব যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় আমি দেখছি যে মানে অনেকেই আজকের এই দিনটিকে পালন করছেন। এবং গতদিন আমরা বলেছিলাম যে যদি আপনারা এইভাবে পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের সেই কেক কাটার ছবি আপলোড করবেন। অলরেডি আশরাফুল সেই কাজটি করেছেন এবং তিনি কুয়েতে বসে ভূত আপনার বার্থডে উপলক্ষে কেক কাটছেন। তার সাথে কথা না বলে আমরা চাই কিভাবে। সো আমরা একটু কথা বলতে চাই আশরাফুলের সাথে। আচ্ছা, কুয়েত না, এটা কাতার, রাইট? কাতার থেকে। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, ভালো আছে। ভালো আছেন? জি ভালো আছে। আপনি কাতারের কোথায় থাকেন? আমি কুয়েতে থাকেন? আচ্ছা, আব্বাসিয়া থাকি ভাই। কুয়েতের আব্বাসিয়া থাকেন। ওকে। আপনি এই মুহূর্তে দেখলাম যে একটা কেক আমাদের জন্য নিয়ে এসেছেন। এই কেকটা কি আপনি একা নিয়ে এসেছেন না আপনার বন্ধু বান্ধব আরো সবাই আছেন ওখানে? এখানে ভাই আমি একটা দোকানে আর কি কাজ করি। ওখানে আমার মালিক আছে, মালিকের ভয় আর কি সবাই মিলে কাটতে পারে না, তো অল্প কিছু প্ল্যান নিয়ে কাটতে ভাই। মালিকের ভয় আপনি কাটতে পারেন। আপনার ফ্রেন্ডের নাম বলেন প্লিজ। রাজু, জি। সেলিম। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো ভাইয়া আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। কুয়েতে বসে আপনার ভালো আছেন? জি ভালো আছি। এবং এই যে কুয়েতে বসে এখন আপনারা, আমি কুয়েতের আব্বাসিয়া শহর ভাই। জি আমি বুঝতে পেরেছি। এবং আপনারা যে এখনো পর্যন্ত কেক কাটছেন এবং আমাদের সাথে এভাবে যে আনন্দে মানে আমাদের সাথে অংশ নিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি। এখানে আমার বন্ধু বান্ধব আছে অনেক। জি আপনি নাম বলতে পারেন চাইলে। আমার নাম আশরাফুল, রাজু, সেলিম, রাসেল, জি আকাশ। জি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়া। এবং এটাই আসলে ভালোবাসা এবং এটাই মানে আমরা
উনি বলছিলেন যে ওনার দোকানের মালিক রাগ করতে পারেন, তারা একটা দোকানে কাজ করেন এবং সেই জন্য তারা লুকিয়ে এই কেকটা কাটছেন এবং সেই কেকের ছবি আপলোড করেছেন এবং তার সাথে আমরা কথা বললাম। এবং আপনারা হয়তো আরো অনেকেই অনেক জায়গায় অনেক কিছু করছেন, আমরা সে সমস্ত বিষয়ে জানবো। আমরা বাবু ভাইয়ের কাছে আরো ঘটনা শুনবো, ডক্টর আলিফের কাছে আরো ঘটনা শুনবো, আমাদের এখানে আফনান ভাই আছেন, আমাদের এখানে হাফেজ নাইয়াদি সাহেব আছেন, তাদের কাছেও আমরা শুনবো। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো ডক্টর আলিফের কাছে এবং তারপর আবার বাবু ভাইয়ের কাছে। তার মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা একটা বড় ঘটনা যাচ্ছি ডক্টর আলিফের কাছে এবং ডক্টর আলিফ, থ্যাংক ইউ সো মাচ আজকে এরকম একটা স্পেশাল দিনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা আলিফের কাছে তার আগে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম লিসেনার্স, আসসালামু আলাইকুম মিস্টার আসল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটুকু ভালোবাসবার জন্য। আসলে আমি তো এসেছি সেই 2010 ডিসেম্বর থেকে, অনেক দিন আগে প্রায় 7 বছরের কাজ গেছে। আসল ভাই আসলে সত্যি কথা অনেকদিন ধরে তো জন্মদিন পালন করি, কতগুলো জন্মদিনই আমার গেছে, কখনো এরকম ভাবে জন্মদিন পালন হয় নাই। ফ্যামিলি সবসময় জন্মদিন পালন করতো, আজকে ভূত এফএম করলো, তো ওয়ান কাইন্ড অফ ভূত এফএম আজকে ফ্যামিলির মতো কাজ করলো। সবসময় আপনার ফ্যামিলি ছিল এবং আছে রাসেল ভাই সবসময় শুরু থেকে আমি কেন জানি ভূত এফএম এর প্রতি এতটা অ্যাটাচমেন্ট চলে এসছে, আপনাদের প্রতি একটা অ্যাটাচমেন্ট চলে এসছে এবং শিশু থেকে আমরা একসাথে তাই না অনেক হয়ে গেছে রাসেল ভাই। মানে আজকে দিন পর্যন্ত রাসেল ভাই কেন জানি নিজেকে আজকে বিকেল থেকে খুব ইমোশনাল লাগছে যে এতদিন পর্যন্ত এই রেডিও কাছে বসে ঘটনা বলছি, আপনাদের সবার জন্য ঘটনা বলছি। সবাই আপনারা ঘটনাগুলো মনে রাখেন, ডেট মনে রাখেন, ঘটনা কোনটা বলেছি মনে রাখেন। রাসেল ভাই মানে আমি স্পিচ খুঁজে বের করতে যাচ্ছি, আসলে আমি শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ জানাতে যাচ্ছে। আসলে সবসময় ঘটনাই শুরু করে দিই, আপনাদের ধন্যবাদ দেওয়া হয় না। স্পেশাল একটা ছিল সময় চেনি না, যে আমি মানে থ্যাংক ইউ সবাইকে জানাতে চাই। শুধু ঢাকা না, বাংলাদেশের কোনায় কোনায় সবাই অনেক বিভিন্ন সাহ উদ্দীপনা নিয়ে ঘটনাগুলো রাত্রেবেলা শুনেন, কেউ ভয়ে শুনেন, কেউ খুশিতে শোনেন, কিন্তু শোনেন তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে ভূত এফএমের স্পেশাল এপিসোডের জন্য একটা ঘটনা নিয়ে এসেছি। আসলে রাসেল ভাই আমরা যেসব ঘটনা আমি নিয়ে আসি আজকে পর্যন্ত তো বহু এপিসোডে এসেছি, ভালো এপিসোডে ভালো দিনে এসেছি, কোনো স্পেশাল এপিসোডে এসেছি, সবসময় আপনি আমাকে দেখেছেন। তো আমি যেসব ঘটনা বলেছি সেসবের দেখা যায় যে রেজাল্টটা এসছে একটু ডিফারেন্ট ভাবে, মৃত্যুগুলো হয়েছে একটু ডিফারেন্ট ভাবে, আটা ছেঁড়া, রক্ত, কত কিছু অনেক কত কিছু আওয়াজ আছে আমি শেয়ার করেছি এখানে। কিন্তু আজকের যে ঘটনাটা বলবো রাসেল ভাই, যেটা এখন বলতে চাচ্ছি, সেই ঘটনাটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। হয়তো ঘটনাটা মৃত্যু নিয়ে, হয়তো ঘটনাটার আদলে আমরা কিছু জানতে পারবো না কি হয়েছে, কিভাবে হয়েছে। আমরা শুধু একটাই জানবো, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। আচ্ছা ওকে, তবে আমরা ঘটনায় যাই। ঘটনাটা শোনার জন্য আমি অধীর অপেক্ষায়। আমরা অফ এয়ার একবার শুনলাম এবং সেখানে সবাই প্রশংসা করছে, আমি বললাম যে খুব ভালো হয়েছে, বাবু ভাই বলছে যে চমৎকার ঘটনা, সবাই খুব এক্সাইটেড আমরা এই ঘটনা নিয়ে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগে। তো চলুন যাই ঘটনা। রাসেল ভাই আজকে যে ঘটনাটা শুরু করব, ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ। তো রশিদ সাহেব আসলে 1995 সালে ওনার ওয়াইফকে হারান, মারা যান ক্যান্সারে। তো ওনার এক ছেলে থাকতো নিউ ইয়র্কে, আরেক ছেলে বাংলাদেশে থাকতো। উনি কি করেন, ওই ছেলের কাছে 1995 সালে চলে যান। তো ছেলের ওয়াইফ থাকতো, তো ওনারা বলেন যে তুমি নিউ ইয়র্ক চলে আসো। তো উনি চলে যায়, আমেরিকা চলে যায়। আমেরিকায় যাওয়ার পরে প্রায় অনেক দিন সেখানে থাকেন। তো তার ফ্যামিলি বলে যে তার জন্য আমরা কোনো কিছু কমতি রাখি নাই, কোনো কিছুর অভাব হয় নাই, তিনি যা চেয়েছে তাই করেন রাখেন। এবং শুরু থেকে পর্যন্ত যতদিন পর্যন্ত তার শরীরের সক্ষমতা ছিল, সে চাকরি বাকরি করার অবস্থা করে দিয়েছে। তো 2013 সালের একটা দিন রাসেল ভাই, সেদিন প্রচন্ড শীত ছিল। তো উনি বাথরুমে যান, বাথরুমে যে কি ছিলে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরে ওনার নিচের নাম্বার 3, 4, 5 ভার্টেব্রা কলাম থেকে আলাদা হয়ে যায়। তো সেই থেকে সে বিছানায় পড়ে যায়। প্রায় 1 বছর তিনি বিছানায় থাকেন এবং লাস্ট মোমেন্টে উনি ঘুমের মধ্যে মারা যান। আচ্ছা, বাসার ভেতরে। তো সবাই কিছু বুঝতে পারে না, কারণ প্রচন্ড ঠান্ডা সেদিন, বাসাতেই সবাই ছিল। উনি যখন মারা যায় তো লোকজন জড়ো হয়ে যায়, সবাইকে ডেকে নিয়ে আসে এবং সবাই খুব মন খারাপ করেন, যে কারণ ওই লোকটা ওই এলাকাতেও অনেক পরিচিত, সবার সাথে, শুধু মুসলিম না সবার সাথেই পরিচিত। তো লোকজন সবাই জড়ো হয়ে যায়। ওদিন রাতের বেলা সবাই বাসার ভেতরে থাকে, কারণ বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছিল। তো ভেতরে হিটার চালু ছিল। তো হিটার চালু থাকলে যে গরমটা থাকে, সবার মধ্যে একটাই জিনিস হচ্ছে যে এত গরম কেন হয় না, সে শরীর কুলে যাচ্ছে। আর যে চৈত্রর খরতাপে সৌদি আরবের মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, ঠিক একই গরম লাগছে। এত গরম তো লাগবার কথা না। তো যারা আত্মীয় স্বজন আসে, সবাই আশেপাশে যারা ছিল, সবাই এসে
কোরআন শরীফ পড়ছিল। তো সবার মধ্যে ডিসিশন হয় না এটা এখনই ফ্রিজারে রাখতে হবে। রাসেল ভাই, আমি বলি যে বাংলাদেশে যদি নিয়ে আসতে হয়, ওনার এটা শেষ ইচ্ছা ছিল যে ওনার ডেড বডিটা বাংলাদেশেই দাফনস্থ যেন করা হয়। আচ্ছা, তো যেহেতু ওনার শেষ ইচ্ছা, তো সেই অনুযায়ী তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো চাইলেই তো বিদেশ থেকে বাংলাদেশে ডেড বডি নিয়ে আসা যায়। তো এটার জন্য আপনাকে একটা প্রসেস করতে হয়, প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো যেহেতু মনে হচ্ছিল যে লাশের মধ্যে গন্ধ বের হয়ে যেতে পারে বা কিছু, তো লাশ হসপিটালের ফ্রিজারে রাখা হয়। তো যেদিন ফ্রিজারে নিয়ে যায় রাস্তায়, ফ্রিজারের দরজা খুলছিল না। ওই রুমের ভেতরে ঢোকে তার ছেলে, আর কেউ ঢোকে নাই। ফ্রিজারের যে ফ্রিজারটা তার জন্য লোকেটেড করা ছিল, ওই ফ্রিজারের দরজা খুলছিল না। আচ্ছা, তো এইটাকে রাসেল ভাই আমি খুব অস্বাভাবিক ভাবে নিচ্ছি না, খুলতেই নাও খুলতে পারে। তো অন্য ফ্রিজারে রেখে চলে আসে তারা, প্রায় 5 দিন লাগে প্রসেস করতে। আচ্ছা, তো পঞ্চম দিন যেদিন ওনাকে বাংলাদেশে পাঠানো হবে, সেদিন হসপিটাল, তার আগের দিন হসপিটাল থেকেই ডেড বডিটাকে ভালো করে সুন্দর করে রাতের বেলায় গোসল করে, একজন বাংলাদেশি হাজি উনি গোসল করাতে পারতেন, ওইখানকারই পরিচিত তাদের। তো তিনি হসপিটালেই ডেড বডিটা গোসল করান। গোসল করানোর সময় তার সাথে হেল্প করেছিলেন তারই ছেলে সাইদ সাহেব, যার খরচে আমাকে ঘটনাটা পুরোপুরি বললেন। তো সাইদ ভাই পুরাটাই সাথে একসাথে ছিলেন। তো ডেড বডিটা যখন গোসল করানো হয়, তখন উনি যখন মারা যান, তখন মুখটা অনেক বড় করে হা করেছিল। এটা চাক্ষুষ সাক্ষী শুধুমাত্র উনি না, এটা মোটামুটি ওই এলাকায় যারা ওনার ডেড বডি দেখেছেন ওই মুহূর্তে সবাই দেখেছেন যে হা করা। তো হসপিটালে নিয়ে আসার পর এই হাটা বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই হাটা বন্ধ করা যাচ্ছিল না। তো লাস্ট মোমেন্টে যখন কফিনে বডিটা ঢুকানো হয়, তখন মুখ যাতে মোটামুটি মুখটা বন্ধ থাকে, সেজন্য পুরো কাফনের একটা কাপড় টুকরো করে মাথার মধ্যে বেঁধে দেওয়া হয়। তো ওনার কাফনের কাপড় পরিয়ে ওনাকে প্রসেস করে গোসল করিয়ে কফিনটা ভালো করে সিল করে পরে এয়ারপোর্টে নিয়ে যায়। তারা এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠানো হয়, তো তারা প্লেনে উঠে যায় আর কার্গোতে ডেড বডি চলে যায়। রাসেল ভাই, কেমন যে একটা ডেড বডি কার্গোতে চলে যাচ্ছে, অথচ শত শত মানুষ প্লেনে ঢুকছে, কেউ জানে না একটা ডেড বডি নিচে আছে। তো সেদিন নিউ ইয়র্ক থেকে 3টা ডেড বডি ওইদিকে ওই প্লেনের উপরে ওঠে। আচ্ছা, 3টা ডেড বডি, 3টাই বাংলাদেশের। তো যার ডেড বডি যে মারা গেছে, তার অবস্থা তো রাসেল ভাই রীতিমতো মেন্টালি তারা আপসেট। তো তারা প্লেনে ওঠে, প্লেনে 3টা সিট কর্নারে। তো তিনি যে সাইদ ভাইয়ের কথা বলছিলাম, তিনি এতটাই আপসেট, তো সে খুব আপসেট হয়ে পড়ার কারণে তাকে বলে তুমি জানালার পাশ দিয়ে বসো। জি। আর মাঝখানে তার ওয়াইফ বসে, আর পাশে ওয়াইফের বোন বসে। এক পর্যায়ে সবাই যখন প্লেনে উঠে যায়, প্লেনের মধ্যে সবাই উঠে যায়, প্লেন তখন আস্তে আস্তে রানওয়ের দিকে যায়। রানওয়েতে যাওয়ার পরে লাস্ট মোমেন্টে যখন প্লেনটা টেক অফ করবে, প্লেনের ওটা কি বলে, পাইলট অ্যানাউন্স করলো যে উই আর রেডি ফর টেক অফ। এটা যখন পাইলট অ্যানাউন্স করলো যে এখনই থ্রাস্টটা দিবে, থ্রাস্টটা দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মাথায় রানওয়ের মাঝখানে যাওয়ার পথে প্লেনটা ব্যাক করে আসে। প্লেনটা ব্যাক করে আবার প্ল্যাটফর্মে চলে আসে। তো যে হেভি বাতাস, ইমার্জেন্সি ল্যান্ডিং না, টেক অফ করতে পারে না। টেক অফ করতে পারে না। আচ্ছা, প্লেনটা ব্যাক করে প্ল্যাটফর্মে চলে আসে। এইটাকেও রাসেল ভাই আমি খুব স্বাভাবিকভাবে নিচ্ছি যে প্লেনটা ওই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকবার কারণে প্লেন হয় কাজ হয়ে যেতে পারে না। তো তারাও জিনিসটাকে আসলে সাইদ ভাই বললো যে প্লেন যে টেক অফ করতে পারে না, এটা কোনো হুদিশই আমার নাই। আমি এসব কিছুই খেয়াল করছি না। আমি জানি প্লেন টেক অফ করবে, আর আমার বাবা তো প্লেনের ভেতরে, কিন্তু আমার সাথে না। অন্য সময় যখন বাংলাদেশে যাই, তখন চেয়ারের পাশে বসে থাকতো আমার বাবা, আজ আমার পায়ের নিচে তো একটা বক্সের মধ্যে বসে আছে, শুয়ে আছে। তিনি 1 ঘন্টা প্লেনটা ডিলে হয় এবং এরপরে প্লেন আকাশে ওড়ে। ট্রেন আকাশে ওড়া অবস্থায় যেটা ওনার কাছে মনে হচ্ছিল যে সবাই তো নর্মাল অবস্থায় ছিল, সবারই গুমট পরিবেশটা ফিল হয় নাই হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার অক্সিজেন বডিতে কমে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু শুধু আমি না, আমি একাই হয়তো বা পারছি না, আর তো সবাই দেখি নর্মাল। তো তার খারাপ লাগছিল যে আমি উপরে বসে আছি, আমার বাবা নিচে কফিনে শুয়ে আছে একটা বাক্সের মধ্যে, অথচ সবসময় যখন যাওয়া আসা করতাম একসাথে পাশে বসতেন। তো তার জিনিসটা খারাপ হতে হতো, একটা সময় তিনি ঘুমিয়ে পড়ে। প্লেন ঘুমানোর পরে যখন ঘুম ভাঙে, তখন তিনি প্লেনের সামনের সিটে টিভিতে দেখলেন প্লেন এখন 39,000 ফিট উপরে। আচ্ছা, তো 39,000 ফিট উপরে, তার আশেপাশে ঘর বাড়ি তালান কফা কিছুই দেখা যাবে না অবশ্যই। তো উনি জাস্ট একটা জিনিস জানালার দিকে অন্য মনস্কা হয়ে তাকাতেই দেখেন যে প্লেনের লাইট জ্বলছে এবং দূরে একটা সাদা আভা দেখা যাচ্ছে। আচ্ছা, খুব মানুষের একটা শেপের একটা আভা আচ্ছা, দূর থেকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। আকাশের মধ্যে মেঘের বাড়ি তো খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি প্রপারলি। তাকিয়ে আছেন, তপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার কাছে মনে হচ্ছিল কি এটা, কি ধরনের আভা। তো পরে যখনই তার ওয়াইফ ঘটনাটা বললো যে আমি তো দূরে একটা আভা দেখতে পাচ্ছি, আমার জানি কেমন লাগছে, বলে যে তোমার এসব কিছু না, তুমি জাস্ট চেয়ারটা একটু বাঁকা করে শুয়ে পড়ো, আর তুমি সিট চেঞ্জ করো। তো তাকে একদম কর্নারে, আবার এই জানলা থেকে উঠে একদম কর্নারে সিগন্যাল দিয়ে দেয়। তো তিনি এক
ঘুমে কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে দেখে যা কিছু 2 ঘন্টা 3 ঘন্টা পরে সে তারা মাঝখানে যেখানে ট্রানজিট পড়েছে দুবাই ল্যান্ড করবে, দুবাই নামার পরে এয়ারপোর্টের ভেতরে তাদের প্ল্যাটফর্ম নাম্বার পরে A24। তো নর্মাল প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পথে A24 বাংলাদেশের প্ল্যাটফর্ম। তো সেখানে যাওয়ার পথে তারা মাঝখানে হঠাৎ করে একটু বসে রেস্ট নিচ্ছিলেন। তো মন স্বভাবতই খারাপ, তিনি হঠাৎ করে দাঁড়িয়ে দূর থেকে কাকে যেন ইশারা করলেন। তার ভাষ্য মতে যে আমি দূরে একটা আভা দেখতে পাচ্ছি, কেমন যেন আমার দিকে ইশারা করছে। আর তার ওয়াইফ দেখলো যে তার হাজবেন্ড কাকে যেন ইশারা করছে। তারা তো দৌড়ে গিয়ে ওনাকে ধরে বলে, তুমি কোথায় আগাচ্ছ, তুমি এখানে বসো। সাইদ সাহেবকে বসিয়ে তার মাথার মধ্যে কিছুক্ষণ পানি ঢাললেন এবং তাকে নর্মাল করে বসালেন। তো অনেকক্ষণ ট্রানজিট থাকার পর বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা হলেন। তো তার কথা হলো, ভাই আমি যখন নিউ ইয়র্ক টু দুবাই আসি আমার কাছে এতটা খারাপ, এত গুমট, এত খারাপ লাগলো মনে হয় যে অক্সিজেনটা মাস্কটা খুলে এখন মুখে লাগাই। অথচ দুবাই থেকে বাংলাদেশ আসার সময় তার আর কোনো কষ্ট হচ্ছে না, আচ্ছা একদম নর্মাল। তো তার কাছে মনে হয় যে যেসব জিনিস হচ্ছিল আমার সাথে সেগুলো নর্মালি ছিল, যেগুলি তার মনের ভ্রান্ত ধারণা। আর বাবা মারা গেছে, স্বাভাবিকভাবে তিনি অনেক আপসেট। তো বাংলাদেশে নামার পরে তিনি তারা ওয়াইফকে বাংলাদেশে নামার পর আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেন এবং ডেড বডিটা আলাদা জায়গা দিয়ে যে ওনার কথা মতে যে আরে লাগেজ গুলা কি সুন্দর আলাদা করে আসতেছে, আর ডেড বডিটা এত অবহেলার চোটে বাংলাদেশে এখানে ফেলে রাখে। আমার নিতে বলে যে আমার নিতে খুব কলিজা দূর করছিল। আসলে রাসেল ভাই আমি হন্টেড কিছু বলছি না, কিন্তু ঘটনাটা একদম মনের কথা বলছি। আচ্ছা, তো ডেড বডি রিসিভ করে যখন তার মিরপুরের বাসায় নিয়ে আসা হয়, ডেড বডির কফিনটা তো খুব শক্ত করে অ্যাটাচ থাকে, তো অ্যাটাচমেন্টটা খোলার জন্য ডেড বডির কফিনটা ভাঙিয়ে ফেলতে হচ্ছিল। তো তিনি ভাঙার সময় পিছিয়ে একটু দূরে গ্যারেজের মধ্যে বসেছিল, তাদের নিজেদের বাড়ি, সে গ্যারেজে বসেছিল। তো ডেড বডির কফিনটা খোলার পর ডেড বডিটা আসতে করে কফিন থেকে বের করে বাংলাদেশের যে মসজিদের খাটিয়া আছে সে খাটিয়ার মধ্যে শোয়ানো হয়। তো কাফিনের যেহেতু আত্মীয় স্বজন সবাই জমে গেছে, সবাই লাশ দেখতে এসছে, তো মাথার উপরের যে গিটটা সেটা খুলে দিয়ে ডেড বডি দেখানোর সময় তো মানে হু করতে করতে লোকজনের ভাষায় কথাবার্তা ভেসে আসছে, আহা কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, মরে যাওয়ার সময় মনে কোনো কষ্টই পায় নাই, একটা হাসি দিয়ে আছে। আর উনি কি করলো, দৌড়ে আসলো, কারণ উনি তো গোসলের সময় ছিল, ওনার বাবা তো হাঁ করেছিল, হাসি দিয়েছিল না। উনি যখন দেখলো কফিন ডেড বডিটা তখন দেখলো যে আরে বাবা দেখে পুরো হা করে আছে। উনি সবাইকে বলতো, ভাই আমি যখন কফিন গোসল করাই আমি দেখি হা করে আছে, এখন দেখি হেসে আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাসেল ভাই, চোখ দিয়ে কোনা দিয়ে একটু পানি বেরিয়েছে, চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, তো পানি যে পড়েছে সুরমার একটা ছাপ মানে রয়ে গেছে, যে মানে চোখ লাশ কিভাবে কান্না করবে রাসেল ভাই, এটা হচ্ছে আসল কথা। তো চোখ দিয়ে পানি পড়েছে বা এরকম একটা শুকনো অবস্থা দেখা যাচ্ছে কি মুখের মধ্যে। যদি সবাইকে বলতে থাকে তো সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি হয়, সবাই খুব ভয় পেয়ে যায়। হাইটা কি বলে, লাশ দেখি চোখের পানি ফেলতে বলে যে আমরা যখন লাস্ট মোমেন্টে প্যাক আপ করি, লাশ যখন গুছিয়ে ফেলি কফিনে উঠাই, তখন তো চোখ তো পরিষ্কার ছিল, এখন এই চোখ দিয়ে পড়ে গেছে, এটা কি বলে সুরমা গড়িয়ে পড়ছে কর্নার দিয়ে, চোখ দিয়ে পানি বেরিয়েছে, তো সমল পড়ছে, চোখ দিয়ে পানি পড়েছে। তো সবাই খুব ভয় পেয়ে যায়, বলে যে এই লাশ আর দেরি করা যাবে না, এটা খুব তাড়াতাড়ি কবর দিয়ে ফেলতে হবে। তো যেহেতু পূর্ব পরিকল্পনা ছিল লাশ কবর খুব তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, মুন্সিগঞ্জ নিয়ে যাবে তাদের গ্রামের বাড়িতে। তো লাশ ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে যায়। এই ঘটনা শোনার পর অনেকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ জানে ভয়ে, লাশ নাকি বাধা, সেই বাধা নর্মাল হয়ে লাশ হেসে আছে। এত ভয়ের অবস্থা লোকজনের মধ্যে, সবার মধ্যে ভয় ঢুকে গেছে। জানাজা পরেই যাদের যাওয়ার কথা ছিল তারা পর্যন্ত যায় নাই আচ্ছা মুন্সিগঞ্জে। তো তারা মুন্সিগঞ্জ যায়, গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যে কবর দেয় দাফন করার সময়, তো কবরে নামতে হয় ছেলেকে, তিনি ছেলে আর তার এক ভাই ছিলেন, একটু স্বাস্থ্য থাকবার কারণে তিনি আর নামে নাই, চাচা নেমেছেন। তো লাশ যখন কবরে নামানো হয় পশ্চিম দিকে মুখটা একটু কাত করে দেওয়া হয়, তো মাথাটা কাত করেছেন তিনি নিজেই, সাইদ সাহেব নিজেই। তো কাত করার সময় তার মনে চায় যে বাবাকে শেষবারের মতো একটু দেখে নিব। আচ্ছা, যে রাস্তায় ভাই সে কবরের ওই লাশের কাফনের যে গিটটা আছে ওই গিটটা খুলে হালকা করে একটু কফনের কাপড়টা সরিয়ে দেখে লাশটা আরো জোরে হাসি দিয়ে আছে, আরো এক্সপ্যান্ডেড হাসি দিয়ে আছে, আরো ব্রড স্মাইল দিয়ে, আরো বেশি আরো বড় হাসি দিয়ে আছে এবং চোখের পানি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। তো উনি কান্নায় ভেঙে পড়ে, তবে সবাই টেনে নিয়ে আসতে পারে না, এত কান্না করছে, কারণ মা ছিল না, বাবাই তো সব ছিল, অনেকদিন সাথে ছিল, বাবার সাথে অ্যাটাচমেন্টটাও বেশি ছিল। তো তিনি খুব কষ্টে কেউ কবর থেকে তাকে উঠাতে পারেন নাই। তো যখন কবর দেওয়া হয়েছে অনেকক্ষণ কবরের পাশে দাঁড়িয়েছিল। আসলে রাসেল ভাই পরের দিন যখন তাকে চলে যেতে হয়, তো তাকে তো নর্মাল লাইফ লিড করতেই হবে, তো সে তার শেষবারের মতো কবরটা আবার জিয়ারত করতে যায় কাছে। তো কাছে জিয়ারত করার সময় ওই আশেপাশে কোনো কবর ছিল না, একটা মসজিদ ছিল। তো যিনি যখন ব্যাক করেন তখন সকাল 10টা বাজে, মসজিদে কোনো কেউ ছিল না, ঘুমোট হাসির শব্দ পাচ্ছিলেন তিনি কবরের পাশ থেকে।
তার কাছে একটু উইয়ার্ড লাগে, কিন্তু এই কথাটা কাউকে বলেন নাই। এই নিয়ে সে মোটামুটি ঢাকায় আসে, সময় যায়, নিউ ইয়র্ক চলে যায়, তিনি আবার ব্যাক করে চলে যায়, লাইফস্টাইল রাসেল ভাই চলতে থাকে। তো রাসেল ভাই অনেক কথাই তো বলি, অনেক সময় অনেক কিছু বলি, কিছু কিছু ঘটনা রাসেল ভাই আসলে অন্তরালে থেকে যায়, সেসব ঘটনা অনেক সময় শেয়ার করা যায় না। আমার কাছে মনে হয়েছে রাসেল ভাই এই ঘটনাটা আজকের দিনে শেয়ার করাটা আমার ক্ষেত্রে না না, আসলে অন্যরকম একটা ঘটনা, এবং আমার মনে হয় যে সবারই অনেক ভালো লেগেছে। আমি ছোট্ট করে একটু বলতে চাই যে এই ঘটনা যখন আমি অফিসে শুনছিলাম তখনও ভালো লেগেছে, এখনো ভালো লেগেছে। রাসেল ভাই এখন যে কাহিনীটি বলবো, এই কাহিনীটা মনে হয় কিছু আমি আগে বলেছি অনেক আগে, যে লাইক লাইক আজকে যেহেতু ভোদাফোনের বার্থডে, আমি চাচ্ছি সেই ঘটনাটা বেশ সুন্দর করে প্লিজ রিকল করতে, প্লিজ। অনেক তোর ভালো আছে, অনেক কিছুই ভালো হয়। এই ঘটনা হচ্ছে আমার এক আন্টির বাসা নিয়ে, যেটা ছিল বাবর রোডে। প্রথমে বাসাটার পরিচয় দিই, কারণ আমার অনেক পুরনো জায়গা। একটা সময় সেখানে পাকিস্তান আমলে হাউজিং তৈরি হয়েছিল, বিভিন্ন বাড়ি ঘর, এবং বাবর রোড, হুমায়ুন রোড, ইকবাল রোড, এসব জায়গায় অনেক বড় বড় বাড়ি ছিল তখন। সো যে বাসাটা আমার আন্টি নিয়েছিল সেটা রিনোভেট করে নেওয়া, সেটা হচ্ছে পাকিস্তান আমলের বাসা, এবং যুদ্ধের সময় সেখানে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল। এবং সেই বাসাটা আমরা যখন দেখতে যাই তখন আমি খুব ছোট, আমি মনে হয় ক্লাস 2-তে পড়ি বা সামথিং লাইক দ্যাট। তো যে দেখি যে বাসার মধ্যে তখনও গুলির স্পট ছিল দেয়ালের ভেতরে, যে গোলাগুলি হয়েছিল, এবং ওটার কিচেনের মধ্যে একটা আলাদা চুলা তৈরি করা ছিল, যে আর্মিরা যে ওখানে কিছু রান্না করতো। ওরকম একটা অবস্থা থেকে আমার খালু সেটা আপনার ভাড়া নেয়, ওরা 2 তলা বিল্ডিংটাই, এবং বিশাল প্রায় 5 কাঠা জায়গার মধ্যে, 5 কাঠা জায়গা ঢাকার মধ্যে বেশ মোটামুটি বেশ, পুরোটাই বাড়ি আর কি। তো বাড়িটাকে রিনোভেট করা হয়, এবং রিনোভেশনের সময় যারা থাকতো ওই বাসায় তারা বেশ ভয় পেত। আমার মামা ছিলেন, আমার সেজ মামা, উনি খুব সাহসী মানুষ। তো উনি নিজেই বলতো যে এই বাসাটার মধ্যে কেমন যেন একটা ব্যাপার আছে, বাসাটা রাতের বেলা কথা বলে, এরকম একটা ব্যাপার। তো সেজ মামা তখন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট মনে হয়। তো উনি বলতো, যাই হোক, তো বাসাটা যখন রিনোভেট করা হয় তখন পুরো বাড়িটা তৈরি হওয়ার পর আমার খালা ওই বাসা ওঠেন, আঙ্কেল আন্টি, এবং ওই বাসাটায় বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে আন্টির একাই থাকা পড়তো, কারণ আঙ্কেল থাকতো বিজনেসের কাজে বাইরে, এবং মাঝে মাঝে দেখা যেত আমার মামা বা মা আঙ্কেলের ভাই আসতো, কিন্তু কেউই কিন্তু আসলে থাকতো না, সবাই ওই আন্টিরই থাকা পড়তো। সে আচ্ছা বিশাল বাড়ি। তো তখন মানে আমার কাজিন যে হবে সে পেটে আমার খালার। তো একদিন রাতের বেলা আমার খালা আমাদের বাসায় চলে আসছে, তখন সে রাত বাজে 10টা, সেরকম সবাই রিক্সা করে চলে আসছে। আমার ছোট কাল যেহেতু আমার মনে আছে কিছু কিছু, তো উনি এসে বলতেছে খুব ভয় পাইছ, আম্মাকে বলতেছে যে আপনার মানে আমি ভয় পাইছি, কি ব্যাপার আম্মা, কি ব্যাপার, কেন কিস? তো বলতেছে আন্টি রুমের মধ্যে শুয়েছিল, আন্টির বাসার অপোজিটে একটা নার্সিং হোম ছিল, এবং ওই নার্সিং হোমটাতে মানে অনেক রোগী প্রায় আছে। তো আন্টি শুয়ে আছে, তো অনেকটা কি উনি শুনে ওনার বাসার সামনে যে বারান্দাটা ছিল, ওনার বাসার 3 দিকে ঘেরা বারান্দা ছিল আসলে, মানে সামনে পাশে দিতে গিয়ে বারান্দা, এবং রাস্তার অপর পরে একটা নার্সিং হোম, আর এই পাশে হচ্ছে একটা খোলা আবার একটা বাংলো বাড়ি কিছু পেশা। আচ্ছা, তো উনি ওনার বেডরুমটা পাশে হচ্ছে বারান্দাটা খোলা, কোমর পর্যন্ত রেলিং দেওয়া, তারপর কিছু নেই। ওনার মনে হচ্ছে যে ওনার বারান্দার মধ্যে কেউ ফিস করে কথা বলতেছে, 2জন মানুষ। আচ্ছা, এবং একটা নারী কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ, কি বলতেছে, এবং ফিসফিসানিগুলো টানা টানা সরে গেল। আচ্ছা, তো উনি বেশ ভয় পেয়ে উনি যদি কে কথা বলে বারান্দার মধ্যে এরকম দাঁড়ায়, উনি আস্তে করে পর্দা সরাই দেখে কেউ নাই, ছায়ার মতো সরে গিয়ে। পরে উনি যখন দরজা খুলছে দেখে কেউ নাই, পুরো নিশুতি, কারণ ওইখানে রাত 9:30, 10টা, ওই সময় অনেক রাত হয়ে যেত, সেই হাগের আমলের কথা বলছি, তখন আমি খুব ছোট। তো আঞ্জি ভয়ের চোটে ওই বাসায় থাকতেই পারে, প্রচন্ড ভয় পায় আমাদের বাসায় চলে আসে, এবং তখন কিন্তু বাসায় ফিরতে হবে, বাসা তো রেখে আসছে। তো তখন আমার মনে আছে আমাকে ছোটকালের সাথে করে নিয়ে যায় আর কি, এই যে রাতের বেলা উনি আমাকে শোয়াই দিয়ে তারপর উনি ছিলেন। তো খুব ভয় পাচ্ছিল, এবং ওই বাসাটা রাসেল ভাই, আমি যখন ছোট আমারও মনে হতো আমি যখন উঠে যদি আন্টির বাসায় তখনও এই রুম থেকে ওই রেস্টরুমে যেতাম, আমার মনে হতো কেউ একজন বসে আছে ওখানে, ঠিক মানে ওই যে যেখানে ড্রয়িং রুমটা ছিল, ড্রয়িং রুমের সাইডে মনে হচ্ছে কেউ বসে আছে ঘাপটি মেরে। পাশের মধ্যে কেমন উত্তর শব্দ শোনা যেত, মনে হতো কেউ মানে হঠাৎ করে জোরে শ্বাস নিতেছে, ঢেক তুলতেছে, হ্যাঁ মানে বড় করতেছে, মানে উপরে বড় শব্দ, বিশেষ করে রান্নাঘরের সাইডটা বেশি। এবং আমার নিজের চোখে দেখা যায় রান্নাঘরে যে গোলাগুলি মানুষ মারছে, যে ইগুলো ওখানে স্পট গুলো ছিল, যে ঠিক ওই বাসা ঠিক
নিচতলায় একটা ফ্ল্যাট ছিল পাশে, ওইখানে একজন মহিলা থাকতো। উনি আন্টিকে বলছে যে ওইখানে উনি শুয়ে আছে রাতের বেলা। হঠাৎ করে উনি দেখে যে ওনার যে রুম, ওই বাসার রুম থেকে একটা ছায়া মূর্তি মানুষের মতো পড়ে আসছে। এসে উনি শুয়েছিল ওনার পায়ের কাছে এসে বসছে, এবং উনি পাই নাকি ওখানে শুধু দীর্ঘশ্বাস শুনতো, মানুষ দীর্ঘশ্বাস দিচ্ছে, এরকম দীর্ঘশ্বাস দিচ্ছে। তো ওইটা উনি দেখলো ছায়া মূর্তি আসলো এবং এসে ঠিক ওনার পায়ের কাছে, মনে হলো যে খাটের পায়ের কাছে হাঁটু বেড়ে বসলো, যেরকম বসে একদম হু হু করে মানুষের মধ্যে কান্না শুরু আসছেন, এবং সাউন্ড আসতেছে, বু করে কাঁদতেছে। উনি হয় অসাড় হয়ে পুরো বেহুশের মতো হয়ে গেছে। এবং তারপরে ওনারা যেটা ফাইন্ড আউট করলো, ওনারা পরবর্তীতে, আমার আঙ্কেল আসলে খুব একটা বিশ্বাসী এইসব থেকে এর সাথে নেই, বাট ওনারা মনে করলো যে বাসাটার মধ্যে কোনো ঝামেলা আছে, হাহাঙ্গার বা কিছু আছে। আমার খালা জোর করেই আমার কাজিন হওয়ার আগে ওখান থেকে মুখ ভরে চলে যায় বাসাটা থেকে। আচ্ছা। এবং বাসাটা কিন্তু আমি তারপর অনেক দিন দেখেছি বাসাটা খালি পড়েছিল। ওই বাসায় যে আপনার কি কোনো ফিলিং হয় কখনো? আমি তো এখন তারা যাই না, ওই বাসা তো ছেড়ে গিয়েছিল, বাট ওই বাসাতে আমি যখন যেতাম ওই জায়গাটায়, এমন ছিল আমি তখন সময় আমার একটা ভয় লাগতো। আমি কিন্তু ছোটকালে এত ভীতু ছিলাম না। আচ্ছা, মানে আমার কাজিনরা জানে, যে আমার যে কাজিনগুলো মানে আমার সাথে কমিউনিকেট করার মতো বয়স আছে, তারা জানে আমি কিন্তু এই ভূত দিয়ে ছোটকালে করে একটা ভয় পেতাম না। তো আমার কিন্তু ওই বাসাটায় গেলে একটা আজব ফিলিং হতো এবং ভয় পেতাম। হ্যাঁ, মানে ওই বললাম তো যে ওখানে করিডোর দিয়ে হাঁটলে ঠিক রান্নাঘরের কাছে গেলেই মনে হতো যে কিছু একটা ওখানে আছে। তো মানে খুবই মানে একটা জিনিস। আর এই ছায়ামূর্তি টাইপের জিনিসটাকে আমি বিশ্বাস করি আসলে আমার জীবনে। মানুষ তো অনেকে বলে যে ভূত দেখা বা কিছু, মানে আমি সামনাসামনি ওইভাবে না দেখলো এই ছায়া জিনিসটাকে, ছায়া মূর্তি বা ছায়া, এই জিনিসটাকে আমি অনেকবার আমার জীবনে দেখেছি। আচ্ছা। এবং এটা আমি একদম হরপ করেই বলতে পারি, যেহেতু আমি স্পষ্ট দেখেছি। দেয়ার ইজ নো ওয়ে অফ ডিনাইং দিস টেক, রাইট? সো এটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের রেসপন্স করছে এবং এখানে কমেন্ট করছেন। তো আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ঘটনায় যাই এবং আমরা ডক্টর আলিফের কাছে একটা ঘটনায় যাব, এবং তারপরে একটা ইমেইলে যাব। তো আমরা ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনাটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একজন মর্গের দারোয়ানের। জি, মর্গের দারোয়ান বলতে কি, মর্গের কেয়ারটেকারের। তো তিনি প্রায় অনেক দিন ধরে, প্রায় 16 বছর এই চাকরিতে জড়িত। এটা একটি হসপিটালের মর্গে তিনি রেগুলারলি লাশ রিসিভ করতেন, এবং এই ম্যাক্সিমাম লাশগুলাই আসতো হচ্ছে আপনার থানা থেকে। তো ধরে নেওয়া যেত যে এইসব লাশ পোস্টমর্টেম হয়েই যাবে আর কি। তো ওনার সাথে ছিল একজন ডোম ছিল আর কি, যে রেগুলারলি লাশগুলা কাটতো আর কি। তো গভর্নমেন্ট থেকে নিযুক্ত ছিল। তো দেখা যেত সবসময় সেই ডোম রেগুলারলি আসতো না, লাশ ওই মর্গেই থেকে যেত, ও কিছুদিন পরে কাটাছাটা হতো আর কি। তো ঘটনার দিন যদি সবসময় বলে যে আজকে ওই রাস্তা ধরে ঘটনার রাতে চলে যায়, আর সেদিন উনি আসলে ওনার ডিউটি শেষ হয়ে যায়। তো ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে একজন একটা লোক বলে যে এই কাজটা করে দিতে হবে, সে তার বিনিময়ে সে কিছু টাকা পাবে। তো তার ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে সেই কাজটা করে সে বাড়ির দিকে যাচ্ছিল। হসপিটাল প্রেমিসেস তখনও ক্রস করে দেয়। হসপিটালের গেটে যাওয়ার পথেই আবার তাকে ডেকে পাঠানো হয়, বলা হয় যে তোমাকে আজকে রাতে এখানে ডিউটি দিতে হবে। রাতে ওই যে শিফটে যে ডিউটি ছিল সে মানে ওই যে ওই জায়গার থেকে ওখানে নাই আর কি, ছুটিতে গেছে। তো বলেছে যে তোমাকে আজকে রাতে এবং কালকে পর্যন্ত ডিউটি দিতে হবে। তো অনেক কাকুতি মিনতি করা, তো চাওয়ার পরও যে না আমি আজকে করতে পারবো না, কিন্তু তাকে রেহাই দিতে পারেনি আর কি। তো তাকে থাকতে হয় সেখানে। তো তখন রাত্র 8টা কি 8:30 বাজে, এমন সময় 2টা লাশ আসে। ওই 2টা লাশ থানা থেকে পাঠানো হয় ডিরেক্ট। 2টা লাশকে তিনি মর্গের ভেতরে ঢুকিয়ে, লাশগুলা কি হয় ভ্যানে করেই মোস্ট অফ দ্য টাইম আসে। তো লাশগুলাকে রিসিভ করে স্ট্রেচারে করে মর্গের ভিতরে নিয়ে যাওয়া হতো। তো রাসেল ভাই উনি 2টা লাশ রেখে রাখতে রাখতে এই সময় কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে গেলে রাসেল ভাই জেনারেটর ওই হসপিটালের একটা পোর্শনে থাকতো, কিন্তু এই মর্গ পোর্শনটাতে জেনারেটর লাইন আসতো না ছিল। তো অন্ধকার থাকবার কারণে ওই সাইডটা একটু পেছন দিকে পড়ে যায়। তো অন্ধকার থাকবার কারণে তিনি ওই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে যায়। এটা 1998 সালের ঘটনা। তো রুম থেকে সামনে বের হয়ে যায় সিগারেট খেতে খেতে। তো বেরিয়ে দাঁড়ানোর পরে যে অন্ধকার হয়ে আছে, তো একটু গেটের দিকে যেতেই এমন সময় একটা ছেলে ভ্যানে করে একটা ডেড বডি নিয়ে আসে। আচ্ছা,
তো ডেড বডি নিয়ে আসার পরে এই লোক ছেলেটাকে সে চেনে, মানে ছেলেটা ওই গ্রামেরই, তার যে পরিচিত গ্রামেরই একটা ছেলে। কি রে বাবা বেটা, তুই এখানে কি করিস? তো বলে যে আমি একটা ডেড বডি নিয়ে আসছি, আসলে থানা থেকে নিয়ে আসছি, সেই সকালবেলা ডেড বডিটা পাইছি, থানায় নিয়ে গেছিলাম, বলে যে ফুলে টুলে করে শেষ, আর ডেড বডিটা 2টা ভাগে বিভক্ত। তো বলে যে আচ্ছা ঠিক আছে, চাটাই যে ডেড বডিটা পেঁচানো, তো ঠিক আছে তুই আমাকে হেল্প কর, মর্গের ভিতরে রেখে দিই। তো সামান্য একটু আলো দিয়ে মোটামোটা একটা কপি কোথার থেকে অ্যারেঞ্জ করে দিয়ে এসে কপিটা বলেছে আবার দিয়ে আসতে হবে। তো কপিটা দিয়ে এসে মর্গের ভিতরে লাশ রেখে সে আবার কপিটা ওই জায়গায় দিয়ে চলে, ঠিক আছে তুই চলে যা। বলে যে আপনি ডেড বডিটা রেখে গেলাম, এখন কথা যাচ্ছে যে আমি তো ডেড বডি নিয়ে আসছি, এই অন্ধকারের ভিতরে তো আমি তো বাড়িতে যেতে পারবো না, আপনি যদি পারেন আমাকে একটু আগায়। তো দেখলো যে এখন ইলেকট্রিসিটি আসে না, ভিতরে তো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, তো শহরে একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। তো ওই হসপিটাল থেকে তার বাড়ি পর্যন্ত যেতে প্রায় 2 কিলোমিটার ম্যাক্সিমাম। তো হেঁটে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ছেলেটার প্রায় বাসা ওই যে জায়গায় নামিয়ে দেয় আর কি, সেই জায়গা থেকে ছেলেটার বাসা 2 থেকে 3 মিনিট। তো ছেলেটাকে কথা তুই চলে যা, আমি ব্যাক করি। তো হসপিটালের দিকে সে রওনা দেয়, হাঁটা দেয়। তো হাঁটতে হাঁটতে প্রায় 5-10 মিনিট হাঁটার পরে তিনি দেখেন একটা মেয়ে বসে বসে কাঁদছে। তো মাঝখান দিয়ে একটা জিনিস স্কিপ করে গেছিল রাসেল ভাই, যখন এই ছেলেটা ডেড বডি নিয়ে আসে তো তখন উনি জিজ্ঞেস করে যে ডেড বডিটা কার, বলে যে ডেড বডিটা মেয়ের। তো জিজ্ঞেস করতেছে বয়স কত, বয়স 18 কি 19 হবে, আর ডেড বডিটা ফুল সেকেন্ড, তো আগে আগে আনিস নাই কেন? বলে যে আরে কি বলবো, সকালবেলা থানায় নিয়ে গেছি, থানায় ডিউটি অফিসার নাই, তো এই ডেড বডি পড়েছিল একদম গরমের মধ্যে, গলিত অবস্থা, গন্ধ বেড়ে যাওয়ার মতো অবস্থা আর কি, ফুলে গেছে ডেড বডিটা। পাই দিয়েছে রাত তখন 11টা বাজে। উনি বললো যে এই অবস্থার কারণে একটু ফুলে গেছে, আপনি একটু ভিতরে ঠিক মতো ঢুকান। তো ওই বাসায় ছেড়ে দিয়ে আসে, সে রাস্তার মধ্যে যাচ্ছিল, এমন সময় দেখে একটা মেয়ে কাঁদছে। আচ্ছা, তো বলে যে আপনার কোনো সমস্যা? তো বলে যে আমার বোনকে সকালবেলা বাসার থেকে আর খুঁজে পাচ্ছে না, তো আজ আমার বাসায় ছিল, সে বাসা থেকে বেরোইছে, এখনো বাসায় যায়নি, অনেক সারাটা দিন খুঁজলাম, বোনটাকে খুঁজে পাইনি। তো উনি বললো যে আচ্ছা আপনার বোনের বয়স কত হইতে পারে? তো বলে যে আমার বোনের বয়স 19 বছর। বলে যে শোনেন, আমি আসলে আল্লাহ মাফ করুক, আমার কাছে একটা ডেড বডি এসছে, আপনি যদি চান তাহলে ডেড বডিটা একবার চেক করে যেতে পারেন, কারণ ডেড বডিটা আপনার বোনেরও হইতে পারে, ডেড বডি তো বেওয়ারিশ, তো এখনো কোনো শনাক্তকারী আসে নাই। তো মহিলা বলে যে মহিলা তখনও কান্না করতে থাকে, তো আরো বেশি কান্না বেড়ে যায়। তখন উনি বললো যে আসলে আমার চাকরি তো 16 বছর, প্রথম অনেক মানুষজন কান্না করতো, তখন সান্ত্বনা দিতে পারতাম না, এখন আর এগুলা তেমন একটা গায়ে লাগে না। লোকজন কান্না করে, কেউ ক্লেম করে এসে নিয়ে যায়, শনাক্ত করে, কেউ শনাক্ত করে না, গভর্নমেন্টের টাকা পয়সায় দাফন করে দেওয়া হয়। ওই মহিলা তার সাথে হাঁটা ধরে ওই মহিলা হসপিটাল পর্যন্ত গেল, তখন পর্যন্ত কারেন্ট আসে রাত তখন 12টার উপরে, 12:30 কাছাকাছি। আর যেহেতু ওই তো বললাম গভর্নমেন্টের নিযুক্ত ডোম, কোন সময় আসে কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসে রাত, যদি কখনো 3টার দিকে আসে, 4টার দিকে, কখনো 10টার দিকেও আসে একবার। তো ওই মহিলা প্রায় ঘন্টাখানেক ওয়েট করে ডেড বডিটা দেখবার জন্য। তো ইলেকট্রিসিটি আসার কারণে ওই মর্গের ভিতরে আবার ঢুকে ডেড বডি দেখাবে, এই অন্ধকারের মধ্যে তো সম্ভব না, আবার কপি নিয়ে আসতে যাবে। এগুলো যে আপনি এক কাজ করেন, ডেড বডি তো ভেতরে আজকে আপনি কোনোভাবেই নিতে পারবেন না, তো আপনি কালকে নিয়ে যান। তো বলে ওই মহিলা বলতেছে যে ভাই শোনেন, আসলে তো আমার কেউ নাই, আর আপনাকে একটা দায়িত্ব দিব, আপনি যদি ওনার শ্বশুর বাড়ির থেকে কেউ আসে, আপনি দয়া করে তাদেরকে ডেড বডিটা দিয়ে দিয়েন না আমি আসা পর্যন্ত। আর যদি সম্ভব হয় আমাকে একটু উপকার করেন ডেড বডিটা দাফন করবার জন্য, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। তিনি বললেন যে আসলে যদি কেউ শনাক্ত করে ফেলে তখন আর ডেড বডির প্রতি গভর্নমেন্ট তেমন একটা নজর দেয় না, তখন তাকেই নিয়ে যেতে হয়। তারপর আমি চেষ্টা করবো যেন আপনি দাফন করা যায়, যদি এটা আপনার বোনের লাশ হয়। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে, এমন সময় মহিলাটা হাঁটাতে, মানে আপনার ইলেকট্রিসিটি আসছে আর মহিলাটা তার রাস্তায় হাঁটাতে চলে গেছে। তো দূরে সামনে আগানোর পরেও মেয়েটাকে খুঁজে পায়নি, যে মেয়েটা কোথায় চলে গেল, তো ভাবছে যে চলে গেছে হয়তো, বা কি আর করার। তো ইলেকট্রিসিটি আসার পর লাশগুলা মর্গের ভিতরে আবার সুন্দর করে স্ট্রেচার দিয়ে গুছিয়ে রাখতে, তার ওই ডোম আসলো যেন ইজিলি সব কাজ করতে পারে। আচ্ছা, ডোম আসলো রাত 2টার দিকে। তো উনি একটু মাতাল অবস্থায় এসছে, আর মোস্ট অফ দ্য টাইম ডোম গুলো আগে মাতাল অবস্থায় থাকতো। তো বলে দেয় তুই ডেড বডি এগুলা রেডি কর। তো রেডি করবার সময় প্রথম লাশ খুলে স্ট্রেচার দিয়ে ওই ডোমের কাছে নিল। দ্বিতীয় লাশ খুলতে রাসেল ভাই মানে সবচেয়ে বেশি মানে ডিরেক্টলি সে বলে আল্লাহ গো, মানে দেখি অবাক হয়ে গেল, এটা হচ্ছে সেই ছেলের লাশ যে ছেলে এই মেয়েটার লাশ নিয়ে আসছিল। একটা লাশ নিয়ে আসলো পরে, সেই ছেলের লাশ। ওরে তো আমি মাত্র বাড়িতে নামাই দিয়ে আসলাম, এই ছেলের লাশ কিভাবে হয়? এখন এই মাতার লোককে তো কিছু বলার নেই, উনি বললে কিছু শুনবেও না। উনি নিজের মধ্যে কথাটা রাখলো, আর ওনার বুকটা আস্তে আস্তে থরথর বেড়ে গেল, হার্টবিট বেড়ে গেল। বলে যে বুকের কলিজাটা যদি ছিঁড়ে কেউ নিয়ে যায় এই মুহূর্তে,
আমার ওরকম লাগছিল। এই ছেলেটাকে মাত্র আমি বাসায় নামাই দিয়েছি, আমার এই ছেলেটা আমার চাকাইয়ের মধ্যে শুয়ে আসছে। তৃতীয় লাশটা যখন করলো উনি আরো বেশি অবাক হয়ে গেল। তৃতীয় লাশটা হচ্ছে সেই মহিলা, যে মহিলাটা বলে গেল যে না আমার বোনের লাশ। তো জিনিসটা খুব পেঁচানো, প্লাস উনি বেশ পেঁচানো, প্লাস উনি বলছে যে আসলে রাসেল লাশটা জট খুলে দিব। পেঁচানোটা এরকম যে বলে যে আমি আমার এত বছরের লাইফে এতগুলা লাশ আমার হাতের উপর দিয়ে গেল, কত মানুষকে লাশ বুঝাই দিলাম, কত মানুষকে বুঝাতে পারলাম না, কবর দিয়ে দিলাম, অথচ এই দুইটা লাশের সাথে আমার সাথে এরকম ভাবে ঘটলো যে এই দুইটা লাশ স্বয়ং আমার সামনে একটু আগে ছিল। তা আমার মনের অবস্থা কিরকম, আপনার কেমন হতে পারে আসলে আমি জানি না। আমি নিজে যখন চিন্তা করি জিনিসটা নিজেকে বসে, তখন মাথা টাথা উল্টা পাল্টা হয়ে যায়। তো বললো যে লাশ সবকিছু কাজ যখন শেষ, পরের দিন সকালবেলা সেই ছেলেটার লাশ নিতে আসে তার পরিবারের লোকজন, আর পরিবারের লোকজন তো তার পরিচিত। এখন পরিবারের লোকজনদেরকে যদি সেই কথা বলে যে আমি ওর সাথে গতকালকে রাত বিকালবেলা মিট করেছিলাম, ও বলে আরো বেশি ভয় পেয়ে যায়, আরো বেশি ভয় পাবে। হ্যাঁ, সেটাই। তো তিনি আর এগুলি কথাগুলো কাউকে কিছু না বলে লাশ হস্তান্তর করে দেয়। আর সবচেয়ে কষ্ট হচ্ছে যে ওই মেয়েটার লাশ আর কেউ শনাক্ত করতে আসে নাই। মেয়েটার দুই পাশ বিভক্ত ছিল আর ফুলে গেছে যে, কিন্তু যখন মেয়েটার সাথে কথা বলে ওই মুহূর্তে ফোলা ফাফা জাগে নাই, যে ওই চেহারাটাই ফুলে আছে, এটা একদম পরিষ্কার। তো পরে লাশ মাঝখান দিয়ে জোড়া দিয়ে দেয় ডোম, এবং ওই লাশটা দাফন করার জন্য তিনি নিজে গভর্নমেন্ট প্রসেস কমপ্লিট করে দাফনের ব্যবস্থা করে, নিজে দাফন করে জানাজা করে, তারপরে লোকজন নিয়ে নিজে দাফন করে, তারপরে খামতে হয়। তো রাসেল ভাই উনি বলে যে আমার এতদিনের অভিজ্ঞতায় কখনো এরকম ভাবে দুইটা লাশ আমার সামনে দিয়ে এসে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, এইটার একটা কানেকশন উনি বললো যে পরবর্তীতে জানা গেছে যে আশেপাশের প্রত্যক্ষদর্শীরা যারা দূর থেকে দেখছে তারা বলছে যে এই ছেলেটা একটা মেয়ে বাঁচাইতে গেছিল। এখন এটা কোন বিষয়, ছেলেটা একটা মেয়ে তখন ওই মুহূর্তে কাটা পড়ে, আর একটা ছেলে দৌড়ে বাঁচাতে যায়, ওই মুহূর্তে দুইজনই মারা যায়। পুলিশ কেস হবে দেখে কেউ কারো কাছে আগাই চায় নাই। তো মেয়েটার লাশটা পরে ছেলেটা যেভাবে নিয়ে আসছে, ছেলেটা কি করেছে ট্রেনের সাথে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে দূরে ছিটকে পড়ে, আর মেয়েটা মাঝখান থেকে কেটে পড়ে কাটা পড়ে যায়। তো এইভাবেই রাস্তা ভাই কানেক্ট, মানে উনি বলেছে হয়তো বা এইভাবেই কানেক্টেড হয়, কানেক্টেড। হ্যাঁ, সবাই হয়ে কানেক্টেড আর কি। এটাই ছিল রাস্তা ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ, অনেক ধন্যবাদ। হ্যালো রাসেল ভাই, টিম বোথ এফএম অ্যান্ড লিসনার্স, আমি সৌম্য ফ্রম কলকাতা। আজকের ঘটনাটা কলকাতার বুকে খুব নাম করা জনবসতিপূর্ণ সর্বক্ষণ বম বম করছে এরম এক পশ এলাকার ঘটনা। 2013 শেষের দিকের ঘটনাটা ঘটে। সেই সময় ট্রিপিয়ে প্রাইভেট টিউশন করতাম, বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি গিয়ে করাইতে। সেদিন স্টুডেন্টের ফ্ল্যাটের ঘটনার, স্টুডেন্টের ফ্ল্যাটে তার বাবা মা, তার ছোটো বোন আর দিকেও কাজের লোক। একজন কাজের লোক সকালে আসতো, বিকেলে চলে যেত, একজন সর্বক্ষণ থাকতো, নাম লক্ষ্মী। এই লক্ষ্মীকে নিয়েই আজকের ঘটনা। তার আগে একটু গলেই বাড়িতে এরা ছাড়াও 7খানা বিভিন্ন জাতের কুকুর ছিল। লক্ষ্মী বাড়ির সব কাজ তো করতোই, কিন্তু লক্ষ্মীর সব থেকে বড় কাজ যেটা ছিল 7খানা কুকুরকে সামলানো। তাদের সাথে লক্ষ্মীর খুব ভাব। লক্ষ্মী বছর 16-17 গ্রামের একটা বোকাশোকা মেয়ে। স্টুডেন্টের বাবা ভদ্রলোক, প্রমোটার, অঢেল পয়সাওয়ালা লোক, বাড়িতে টাকা পয়সা দামি জিনিস একরকম চড়িয়ে শিখিয়ে থাকতো। আমি সপ্তাহে দিন 2 পড়াতে যেতাম, আমাকেও লক্ষ্মী চা জলখাবার এসব দিত। হঠাৎ আমার স্টুডেন্ট সপ্তাহখানেক পড়লো না, ফোন করে জানালো যে বাড়িতে কিছু প্রবলেম আছে, তাই ক্লাস করবে না। সপ্তাহখানেক পর যখন গেলাম পড়াতে, তখন তাদের বাড়ি একদম থমথমি। সারা বাড়ি জুড়ে জাগ যজ্ঞ পুজো আচ্ছা সাইন। অনেক জায়গায় দেখলাম লাল কাপড়, লাল সুতো বাঁধা। স্পেশালি ডুপ্লেক্স ফ্ল্যাটের লোহার ঘোরানো সিঁড়ি ছিল একটা, ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরের তলায় যাওয়ার জন্য, সেটাই দেখলাম বড় বড় লাল কাপড় বাঁধা। স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম এসব কী? স্টুডেন্ট বলল, স্যার লক্ষ্মী সুসাইড করেছে। এই লোহার ঘোরানো সিঁড়িতেই কুকুরের গলার বেল্ট দিয়ে ঝুলেছে। টাকা পয়সা দামি জিনিস অনেকদিন ধরেই মিসিং হচ্ছিল এদের বাড়িতে। লক্ষ্মীর কাছ থেকে তারা সেসব পায়। ওর বাবা একটু বকাবুকি করেছে, একটু মারধরও হয়তো করেছে, তারপর সে কমিটেড সুইসাইড। আরও শুনলাম ইনফ্লুয়েন্সিয়াল হওয়াতে তারা পুলিশ কেসের ঝামেলাটা একদমই পোহায়নি, কিন্তু পুলিশের থেকেও বড় ঝামেলা ফ্ল্যাটে চলছে। আর সেটা কে কেটেছে না লক্ষ্মী। এই ফ্ল্যাট লক্ষ্মী ছেদেনি, নানা রকম উপদ্রব, অসম্ভব জিনিসপত্র ভাঙচু হচ্ছে অকারণে। একদিন আমার স্টুডেন্টের বাবাই লোহার সিঁড়ি দিয়ে নামছিলেন, পেছনে একটা ধাক্কা খান, ব্যালেন্স রাখতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচ্ছি, এবং উনি একদম শিওর ওনার পেছনে একটা হাত দিয়েছে, ওনার পেছনে একটা ধাক্কা মারে, এবং সেটা লক্ষ্মী। এরকম অনেক কিছু শুনছিলাম, পুরোহিত দিয়ে বাড়িতে যাগ যজ্ঞ সবই হয়েছে, কিন্তু লক্ষ্মী শুনলাম যাচ্ছে না।
আমি ভাবিনি আমার সামনে সেদিনকে দুটো মারাত্মক ঘটনা ঘটে যাবে। ফলে বসে পড়ানো শুরু করলাম। এই গোলমেলের সময় আবার একটা নতুন কুকুর ওদের বাড়িতে এসছে, যাতে পাগ। দেখলাম সে কুকুরটা একটা ঘরের দিকে কাছিয়ে তেড়ে তেড়ে যাচ্ছে চিৎকার করে, আবার ঘরের মধ্যে কিছু একটা দেখে ভয় পেয়ে আবার পিছিয়ে আসছে, যেন ঘরের ভেতরে সেই জিনিসটা তার দিকে তেড়ে তেড়ে আসছে। এরকম অনেকক্ষণ চলছিল। আমি উঠে গিয়ে দেখলাম ঘরটা একবার। আমার স্টুডেন্টকে অবস্থাতে গেল, ভয় চিং। আমার স্টুডেন্ট আর আমি আবার ফিরে এলাম হলে। আমার স্টুডেন্ট বেশ হুটিসুটি মেরে বসে গেছে, তখন বেশ ভয়ে কাঁপছে। স্টুডেন্টের মাও বেরিয়ে এসছে, কারণ পাক্কা অনেকক্ষণ চিৎকার করছে। উনিও একটা ঘর থেকে বেরিয়ে এসছে শুনি। স্টুডেন্ট তখন দেখলাম বেশ টকটক করে কাঁপছে, ওনার মাও তখন টকটক করে কাঁপছে। স্টুডেন্ট আমার বললো, স্যার এই ঘরের লক্ষ্মী আছে। পাকটা তো লক্ষ্মীকে কোনোদিন দেখেনি, সে মারা যাবার পর পাকটা এসছে, তাই অচেনা লোক দেখে পাকটা কেড়ে যাচ্ছে। আমি সেটা সত্যিই লক্ষ্য করলাম। আমি এটা লক্ষ্য করলাম যে বাকি 7টা কুকুর যারা লক্ষ্মীকে চিনি তারা কিন্তু কিছুই করছে না, নিজের মতোই আছে, কারণ তো লক্ষ্মীবাদী মানুষ। এসব শুনছি, হঠাৎ ঝনঝন করে একটা আওয়াজ এই ঘর থেকে। সবাই দৌড়ে গেলাম, 3জনেই দৌড়ে গেলাম। দেখে আমার একটা গ্লাস সেট মাটিতে পড়ে ভেঙে চলছিস। আর মজার ব্যাপারটা হলো এই গ্লাস সেটটা একটা বন্ধ শোকেসেছি। আমার মনেও আস্তে আস্তে লক্ষ্মী যে আছে সেটা চেপে বেসছে। তখন সবাই ঘর থেকে বেরিয়ে এসেছি। আমার হলে চেয়ারে এসে বসলাম। এর মধ্যে পাকটা ঘেউ ঘেউ করে আবার দেখি ঘরটার ভেতরে তেড়ে গেল। আর উইদিন ফিউ সেকেন্ডস এই ঘর থেকে ছিপতে বাইরে হলে এসে পড়লো। এরকম তখনই সম্ভব যখনই ঘর থেকে কেউ একটা খুব জোরে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বা লাথি মেরে ফেলে দিয়েছে, আবারও হলে এসে পড়েছে। এই পরিস্থিতিকে আমি আর আমার স্টুডেন্ট কী করবো বুঝতে পারছি না। ওরা আর মহাকাদেশ ভেঙে পড়েছেন। আমি ওর বাবাকে ফোন করলাম, আর যা বুঝতে পারছিলাম লক্ষ্মীর উপযোগটা বেড়েই চলেছে। আমার স্টুডেন্ট আর তার মা ভয়ে তখন ঠকঠক করে কাঁপছে, আমার গায়ে তখন পাঠা দিচ্ছে। কাছেই ভদ্রলোকের অফিস ছিল, উনি জলদি চলে এলেন। তখন ডিসিশন নিলেন রাতেই তারা এবারই ছেড়ে দেবে। প্রমোটার ভদ্রলোক কাছে পিঠে কিছু নিজের বন্ধ ফ্ল্যাট ছিল, সেখানে আপাতত আজ রাতটা মাথা ঘুষবে, কাল থেকে জিনিসপত্র শিফট করা শুরু করবে। আমি যতদূর লক্ষ্মীকে চিনতাম, কোনো শান্তশিষ্ট ঘোর ম্যাচিন গ্রামের বাচ্চা একটা মেয়ে এতটা ভায়োলেন্ট কেন হয়ে গেল? পরের দিন আমার স্টুডেন্ট আবার আমায় ফোন করলো। তখন বললো, স্যার আজ ইভিনিং আমার বাবা এক প্যারানর্মাল এক্সপার্টকে নিয়ে আসছেন আমাদের ফ্ল্যাটে। আমি পৌঁছে গেলাম। ইচ্ছা হচ্ছিল আমার খুব কী হয় দেখি। ভদ্রলোকের নাম ভৈরব গাঙ্গ। দেখে সাদা মাটায় ভদ্রলোক মনে হলেও শুনলাম তিনি নাকি খুব এফিসিয়েন্ট একজন প্যারানর্মাল এক্সপার্ট। ওনার আরও কিছু ঘটনা পরে কোন নিয়ে শেয়ার করবো। এই ঘটনায় ওনার ভূমিকাটা আজ কি বল। উনি সেই রাতটা এই ফ্ল্যাটে থাকবেন ঠিক করলে। আমার স্টুডেন্টের বাবা আর ওই ভদ্রলোককে বললাম আমি যে আজ রাতটা যদি আমি ফ্ল্যাটে থাকি কোনো অসুবিধা হবে কিনা। ভদ্রলোক বললেন, বেশ তো থাকুন না, আমার ড্রাইভার তো থাকবে আপনাদের সাথে, আপনারা 3জন থাকুন। কুকুরগুলো তো রেখে যাচ্ছি, শুধু পাক্কারই নিয়ে যাচ্ছি, ওকে আর লক্ষ্মীকে একসাথে রাখতে পারবো না। উনি রাতে মানে ভৈরব গাঙ্গুলি রাতে প্রথম যেটা করলেন, সব কুকুরগুলোকে একটা ঘরে ঢুকিয়ে আটকে দিলেন, যাতে কোনটা কুকুর করছে আর কোনটা লক্ষ্মী করছে আইডেন্টিফাই করতে পারে। 7খানা কুকুর বলে কথা। এতে আমি আর আমার বাড়ির ড্রাইভার ফলে বসে গল্প করতে শুরু করলাম। ভৈরববাবু দেখলাম বেশ সিরিয়াস, এগর ঘুরে বেড়াচ্ছেন। এরম চলছে, হঠাৎ ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরের তলে একটা তাণ্ডব শুরু হলো। খুব চুপচাপ আওয়াজের সঙ্গে জিনিসপত্র ছড়াছড়ি। ভাবতেই পারছি না এরম জমজমাট লোকালয়ে রাত 10টা নাগাদ কেন ঘটনা। আমার কেন জানি না মনে হচ্ছিল লক্ষ্মী কিছু একটা বলতে চা, কিছু একটা এক্সপ্রেস করতে চা, যেটা সে পারছে না কোনো কারণ। ভৈরববাবুরও বোধহয় সেরকম কিছু মনে হচ্ছিল। উনি হঠাৎ আমার স্টুডেন্টে একটা খাঁচা থেকে একটা সাদা কাগজ ছিঁড়লেন আর একটা পেন জোগাড় করলো। আমাদের বললেন, চলো এটা ওপরের তলায় রেখে আস। মেয়েটা টুকটাক লিখতে পড়তে জানতো, যদি কিছু লেখানো গিয়া। ড্রাইভারটা দেখলাম আউট ড্রাইভ রিজেক্ট করলো, সে ওপরেতে যাবেই না, এক্ষুনি চলে যাবেই সে। আমি অনেক কষ্টে তাকে রাজি করানো যে কাগজ পেনটা রেখেই আমরা চলে আসবে। 3জনে উঠে গেলাম ওপরের তলায়। সেই লোহার সিঁড়ি দিয়ে আমরা 3জন। লোহার সিঁড়িটা তখন লিটারেলি কাঁপছে, ফপ ফপ করে আমরাও কাঁপছি, লোহার সিঁড়িটাও কাঁপছে। গায়ের সব লোম তখন দাঁড়িয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। ওপরের তলা তখন লন্ড বন্ড লক্ষ্মীর অত্যাচারে। উনি ওপরে গিয়ে যেটা করলেন, ভৈরববাবু প্রথমে কাগজ আর পেনটা একটা টেবিলে রাখলেন। উনি জোরে চিৎকার করে বললেন, লক্ষ্মী তোর যদি কিছু বলার থাকে লিখে ফেলেই কাগজে। তুই তো জিনিসপত্র যখন ছুটতে কানতে পারছিস, লিখতেও পার, লেখ কি বলার আছে তো। এটা করেই আমরা 3জনে নেমে এলাম। এরপর আমরা বেরিয়ে গেলাম ফ্ল্যাট থেকে সেই রাতে। ভৈরববাবু বললেন, পরের দিন খুব ভোরে আমরা যাব, তুমি যাবে আমার সাথে? আমি তো রাজি। দিনের আলোতে ভয়টা তখন বেশ কমে গেছে। আমরা পরের দিন ভোর আমি আর ভৈরববাবু পৌঁছলাম। ওপরের তলায় টেবিলটার কাছে যখন পৌঁছলাম, দেখলাম কাগজটা একটা গ্লাস চাপা দিয়ে রাখা, যেরকম আমরা রেখে এসেছিলাম। আর কাগজে 2 লাইন বাংলা কাঁচা হাতের লেখাতে লিখে রেখেছে, উমা দিদি সব আমার কাছে রাখতো, আমায় তো খুব ভালোবাসে। তাই উমা দিদির নাম আমি বলিনি যখন দাদাবাবু আমায় মারছিলেন।
এ কাটা আর একবার বলি, উমা দিদি সব আমার কাছে রাখতো। আমায় তো খুব ভালোবাসে, তাই উমা দিদির নাম আমি বলি না। যখন দাদাবাবু আমায় মারছিল, বুঝে দিলাম যে ওদের চেয়ে আরেক কাজের লোক ছিল উমা, যে সকালে আসতো বিকেলে চলে যেত, সেই জিনিসপত্রগুলো সরাতো, বাড়ির বাইরে নিয়ে যেতে পারতো না, লক্ষ্মীর কাছে রাখতো। ভেবেছিল পরে কোন সময় হয়তো সুযোগ বুঝে সরিয়ে নেবে। বিচারা লক্ষ্মী ওকে এত ভালোবাসতো যে ওর নামও সেদিন বলেনি। এবং এই বকা জকা মারধর, এই অপমান, এই অভিমান, দেখছি এই ঘটনাটা ঘটাই। প্রকৃত যে সেদিন একটু শক্ত হতো, একটু করা হতো, উমার প্রতি ভালোবাসাটা নাও দেখাতো, উমার নামটা ডলে দিত, তাহলে হয়তো এভাবে বেঘরে মেয়েটা মরতো না। যেটা সে মারা যাওয়ার পর করলো। এবং পরে শুনেছিলাম আমার স্টুডেন্টের বাবা ওই উমাকে চাপ দেয় এবং অস্বীকার করে যে সেই সেগুলো করতো। আর যখন এই ঘটনাটা শেয়ার করি, ভয় তো লাগেই সেদিনের কথা মনে করে, কিন্তু ভয়ের থেকেও লক্ষ্মীর জন্য খারাপ লাগাটা অনেক বেশি। এই ছিল লক্ষ্মী ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংকস বুথে, থ্যাংকস লিসনার, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। এখন চলে যাবো একটা ঘটনায়। এটিতে ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে সাদিল আল সাইদ। ভূতফিল্মের জন্মদিনের শুভেচ্ছা। আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূতফিল্ম শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না, হয়তো বা পাওয়া যায় তাও জানে। মানুষ মারা যাবে সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়, জানি না কেন। তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন। জানি না এটা মিরাকল নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা মেইন রাস্তার পাশে। বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা। বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে তার পাশেই তিনটি কবর। একটি কবর আমার বাবার দাদির, আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। মনে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা। বাড়িটির চারপাশে নারিকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসতো তখন ওরা যেতে চাইতো না, বলতো এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন? কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000। যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে। নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। সময়টা ছিল শীতকাল, তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব, তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই। বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয়ের লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল, তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি, আর চোখে পড়লো সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু পাশেই ছিল। বললাম, কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতে তাকিয়ে দেখি আলোটা আর নেই। ভেতরে যেতে শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হলো। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছিলেন। আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম, আর রাস্তার ঘটনাটা। সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতাম, তাই তোমার নানু মৃত্যুর আগে
তোমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকতো পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে। কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন আমি তোমাদের বাসায় যাব আর থাকবো। দাদি কিন্তু পাশের বাসায় থাকতো। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল, সেটা আমার হাতের ওপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের ওপর আমার দাদি মারা গেল, কেমন যেন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বোঝাতে পারবো না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটে, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001, তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙলো ঠিক ভোরে আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম, আর যা দেখলাম বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল তা দেয়াল থেকে 1 হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু, ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন বাসায় যে টিনের চাল ছিল ঘুমের মাঝে শুনতে পেলাম কি যেন ঝিঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁথা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই, আর রুমে থাকা কাচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি, আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ে হাঁটুর নিচে ওই টি টেবিলের কাচ বিঁধে গেছে। রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকারের ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকতো, আমি তখন ঢাকাতে, এখনো ঢাকাতেই থাকি, তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল, আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে সাথীদের আম্মু আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতে হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করলো এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হলো নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খোলে, আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে তাড়াতাড়ি চোখ পড়লো মেইন গেটটার সামনে। আম্মু দেখলো সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর হাত দিয়ে ডাকছে আর বলছে মা এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তেই করে দরজাটায় রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়, সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে, কেন হারিয়ে যায় আমার আর আমার ফ্যামিলির জানা নেই। আমার বাসায় এখন পর্যন্ত 2জন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আব্বু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে। তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যেবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো। এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। রুমে একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়। আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবাক করা ব্যাপারটা হলো আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি। সব গাছ 1 মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়ি থেকে ঘিরে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানর্মাল এক্সপার্টের কাছে যান।
এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়ছে। সমাধানের কাজ এখনো চলছে। আরও কিছু ঘটনা ঘটে গেছে যা বলার নিষেধ আছে। যদি ক্ষতি হয়ে যায় এই জন্য এখন বলতে পারবো না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। আরও অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে স্পেশাল শো 3টা পর্যন্ত হবে, বাকি 1 ঘন্টা, এবং আমরা একটা বিরতিতে যাব অবশ্যই। তবে তার আগে আমি কিছু আপনাদের কমেন্ট পড়ে ফেলি। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই সহ বুথ এফএম টিমকে অনেক অনেক শুভেচ্ছা। আমি রাসেল ভাই প্রথম বুথ এফএমে আসি 2013 সালের মাঝামাঝির দিকে দিব। তো দেখতে দেখতে যে কবে যে 4 বছর চলে হয়ে গেল না? আমার মনে হচ্ছে এই যে সেদিন আমি এসেছি। 4 বছর ধরে আমি আসছি। মাঝখানে কিন্তু একটা বিরতি ছিল, একটু বিরতি ছিল, অল্প বিরতি। অল্প বিরতি ছিল। এই বছর এবং গত বছর বেশ নিয়মিত, তাই না? 1-2 বছর বেশ নিয়মিতই ছিলাম। তো আজকে আমি আসলে লিসেনারদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। এবং আপনাকে একটা মজার কথা বলতে চাই, যে আজকে সেলিব্রেট করছি, এর মধ্যে আপনার পেশাগত জীবনে পরিবর্তন এসেছে, কিন্তু ফটোস্টুমের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন? আমি প্রথমে স্টুডেন্ট লাইফ থেকে জীবনে গেলাম, সেখানে আমি জব সুইচ করেছি। ফটোস্টুমের সাথে সম্পর্কটা এখন আমি শিক্ষকতায় আছি। তো কিন্তু এই দীর্ঘ সময় আমার ফুতে ফেমের সাথে রিলেশনটা কখনোই বেক হয় নাই। আজকে যে ঘটনাটা, আমার মনে হয় যে প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাবো। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, আশা করবো শুনছেন আপনারা সবাই। এবং চলুন। রাসেল ভাই, আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন, তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে, অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা শুরু করি। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তো 1963 থেকে 66 সময়ের মধ্যে হবে। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যা থাকে, বিশেষ করে যে প্যারানর্মাল বিষয়গুলো, উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যেন হ্যাঁ একটা কাজ হতো। বেশ আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, হয় কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়, তাই ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের সেটা কোথাও পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো পানিতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি, ঘটনাটা রাতেই ঘটতো। আচ্ছা। তো লাশগুলো যখন পাওয়া যেত, তখন দেখা যেত ওই লাশের বুকটা ফাড়া, এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নাই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1বার 2বার 3বার এবং ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময় তো জাসিবের রাজবাড়ি কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু ওটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ি যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক জঙ্গল দেখা পাওয়া যায়, ওই সময় আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তো বা কোনো হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি, বা দিনের বেলাও তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি, যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে কিভাবে করে, শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটা তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে, রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোনো জন্তু দেখা আর পায় না।
তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ, গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে, তো তোমরা তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারা সর বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম দিন মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে, বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো, তখন বললো না এটা আবার আসছে, এখন আমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল, এবং অদ্ভুত ব্যাপার আছে ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল, কোনো চিহ্ন নাই বাড়ি, যে কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই, অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানর্মাল বা অশরীরী কোনো কিছুই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে থেকে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন আসল ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে, পুলিশ আসার পর এই গ্রেফতার করা হয়। তখন কিন্তু আসলে আমাদের রাজবাড়িতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না, রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো। ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবাব দিয়ে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোনো আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তারাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নিয়ে আমলো ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে থরে যে পুরাতন যে দেয়াল মানে এখানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু সে তাকে মৃত্যুদণ্ডর হওয়ার পর তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়, সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডে প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো, ওটা আসলে উনি মানে খেতেন না, কেউ কিছু বলতে পারে না। আর ওনাকে যখন খাবার দেওয়া হতো উনি কোনো মানুষ নাকি কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কামাল কবিরাজ। তো ওনাকে যে সেলে রাখা হয়, ওই সেলের যেই অল্প কিছু আসামিরা ছিল যা পাশের যে সেলগুলোতে, যারা রাতের বেলায় কিছু অদ্ভুত ঘটনা মানে অবলোকন করতো এবং ফিল করতো, তার ভিতরে এই কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই ওনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না, সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো একদম একটা কালো ছায়া মূর্তি
এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, যে ছায়াটা হলো ওই যে ঘন ধোঁয়া, ধোঁয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে গেল। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, ওটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশটা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম এরকম দেখেছি। এখন তারপরে ওনাদের কিছুই দেখতো না, তো ধমক দিয়ে চুপ করে দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছো আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয়েছে ভাই, ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে জেলখানার মতো। জেল পুলিশ আসে বলে কি হয়েছে বলে যে ওইখানে যে কামাল নামে একজন আছে, তার সে সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপরে আর একদিন বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওই টুকুর কিসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে বলে কিসের পানি, মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে ওরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করে তারা মনে করছে 5 বছর কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে চল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটা তো সরে দেয়, একটা গর্তের মধ্যে যেতে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তারপর ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু এই যে আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়েছে, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে গর্তের মধ্যে পড়েছে এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ড ভেঙে যায় আর কি, খুবই মারাত্মকভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে। তো আসলে সে প্রথমে ফাঁসির এটা রেডি করেছে, ওর পর হঠাৎ করে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছেন এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তো বা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাজটা রেডি করতে যাবে তারই ক্ষতি। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোনো আসামিকে আর খুঁজে পাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোনো আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানটাতেই যেন করা হয়, কবর দেওয়া হয়। এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। তো এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, তো সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। এবং আসলে যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো আসলে ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে কলিজাটা সে সম্পূর্ণই খেয়েছে, কাঁচাটাই খেয়েছে। কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে এবং মৃতদেহ শুনতে হয় তার আগে সে আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে
হত্যা করেছে, কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরো হয়। আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো আগে ভাগে, কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, কারণ তার মৃত্যুটা নিয়ে আসলে ওইরকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় আসলে বলে যায় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না। সেটা অন্য ব্যাপার, বাট কিন্তু তো যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, মানে সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে সেটা মৃত্যু অস্বাভাবিক অস্বাভাবিক ছিল। কিন্তু জেলখানা থেকে কোনো মতেই যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করছো সেলের মধ্যে তো কান ঢোকার ব্যাপার না, কিছু না, এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, ওরা না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ কি সাক্ষ্য দেয়নি, বলে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি বেরোতেও দেখিনি। আচ্ছা তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন আসল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটাকে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না আসল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। আমরা জানি যে এই যারা তান্ত্রিক যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তো বা সেটা নিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার আসলে ভাই, এই কামাল কবির আজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে এখনো, নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবির আজকে দেখা যায়। আচ্ছা এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। এটাই ছিল রাসেল ভাই, যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো বা পরে আসলে ওই শ্মশানের অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার ঘটনায়, এবং তারপর আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। চলে যাচ্ছি হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনায়। সালাম আলাইকুম নাসির ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি ঈদ উল ফিতরের 2টা দিন পরে ঢাকার বাইরে গিয়েছিলাম, সেটা কিশোরগঞ্জ। সেখানে অনেকগুলো একটু ঝামেলা ছিল। তো ওইখান চাইতে আমার ঢাকার মধ্যে সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয় আমি আসার পরে যেটা শুনি এবং দেখি, সেটি হচ্ছে আমি যখন ঢাকায় আসি, এসে আমি যে মসজিদ আমার নামাজ পড়া হয় ইব্রাহিম জামে মসজিদ, তোমার জিনিস আমাকে বলতেছে যে আপনাকে একটা বৃদ্ধ লোক খোঁজ করতেছে কয়েকটা দিন ধরে, দেখা হচ্ছে কিনা। তো বললাম না, আমি তো মাত্র আসছি, তো হয়তো আসতে পারে, আসলে দেখা হবে। তো 2টা দিন পরে সেই মসজিদে ওই লোকটা আসে, বৃদ্ধ লোকটা এসে বসে থাকে, এবং মাদ্রিদ সাহেব যখন ওনাকে বলে যে মাইজুল্লাহর সাথে আপনার সাথে সাক্ষাৎ হলো, তো বলছে উনি আসছে, তো বলছে হ্যাঁ উনি। তো আমার সাথে কথা বলে, উনি আমার সাথে যেগুলো কথা বলে খুব খুব বড় আশ্চর্য বিষয় হয়। উনি আমাকে প্রথম কথা বলার সময় একটা ওয়াদা করায় যে মেরদিন ভাই আপনি আমার সাথে একটা ওয়াদা করেন, আপনি আমাকে কখনো ভুলবেন না, আপনি আমাকে কখনো ভুলবেন না, এবং আপনি আমাকে একটা উপহার দিবেন, সেটা হচ্ছে একটা আতর। আমি আপনাকে একটা উপহার দিব, কিন্তু এখন না, পরে। তার মানে ঠিক আছে, আমি কথা দিতেছি আমি আপনার সাথে আপনাকে কখনো ভুলবো না, এবং উপহারটা যে আপনি আমার কাছ থেকে আতরটা চাইছেন আমি যখন আনতে যাব তখন আপনাকে দেব। তখন সেই মতো আমি তাকে জিজ্ঞেস করবো আপনি কোথায় থাকেন, তিনি বলতেছে যে আমার বাড়ি খাজিদাউন দ্বীপন কি সেকেন্ড লেনে। এরপরে উনি বলতেছে যে আমার কবর, আমার ভাইয়ার কবর, আমাদের আত্মীয় স্বজনের কবর এই স্থানটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে। তখন আমি আশ্চর্য বলতেছি কি বলে আপনার কবর? তো নিস্তব্ধ ঠান্ডা মানে নিশ্চুপ হয়ে থাকলেন। উনি বলতেছে হ্যাঁ আমার কবর এবং আমার আত্মীয় স্বজনের কবর ওই জায়গাটার মধ্যে, কিন্তু আপনি এইখানে তো আপনার সাথে কথা বলতেছেন। তখন উনি খুব চুপচাপ থাকলেন
তো সেই মুহূর্তে আমি তাকে দেখতেছি উনি এত প্রচন্ড ওনার শরীরে গরম জ্বর এবং খুব কাঁপতেছে। তার সাথে সাথে আমারও একই অবস্থা যে আমার খুব ঘুম পাইতেছিল, অনেক ঘুম পাইতেছে এবং আমার শরীরটা একটু খুব চুলকানো শুরু হইল, জ্বালা পড়া করতেছে। আমি শুধু এতটুকু অবাক হলাম যে এটা হয়তো বৃদ্ধ মানুষ, এখন জ্বর দেখা যায় গায়ে, কাঁপতেছে, হয়তো কোনো একটা ভুল ভুল করতেছে। এত আমি গুরুত্ব তাকে দিতেছি না, যে উনি যে বলতেছে আমাকে যে আমাকে ভুলবেন না, আবার উনি বলতেছে আমাকে উপহার দিবে পরে এবং তার কবর আছে, আবার বলতেছে যিনি আমাকে তালাশে আছে। তো আমার এলোমেলো সবকিছুতে না, আমি তারপরও উনি বৃদ্ধ এবং তার অসুস্থ বলে আমি কোনো একটা কিছু চিন্তা ভাবনা করিনি। তো আমার যে ঘুম পাইতেছিল, আমি একটা এমন ঘুম দিছি, প্রায় 4-5 ঘন্টা আমি ঘুমালাম ওই জায়গাটার মধ্যে, এত ঘুমের মধ্যে ছিলাম। যখন উঠছি, উঠে সেই লোকটাকে আমি পাই নাই। পরবর্তীতে আমি যখন আতর আনি, আতর এনে ওনাকে যে দেব, তা আমি তো জিজ্ঞেস করছিলাম ওনার ঠিকানাটা কোথায়। উনি তো বলছে আমাকে খাজি দাওয়ান 2nd লেনে, কিন্তু সেখানে তো বাড়ির পুরো অ্যাড্রেসটা নাই। এবং পরবর্তীতে আমাকে যে আজিমপুর কবরস্থানের কথাটা বলে, সেখানে আমি গিয়েছিলাম। তার জন্য আমি খুব অপেক্ষায় ছিলাম যে ওনাকে দেখা হলে সে আতরটা উপহার দেব। তো আমি সে মসজিদ মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করি যে ওনার ঠিকানা বা কোনো কিছু যাওয়া চেনা আছে, কারণ ওই লোকটাকে যদি দেখি না, তাকে যে আমি উপহারটা দেবো। তুমি বলতেছেন না, কিন্তু আজিমপুর যে উনি আসতো, মানে কবর, ওইখানে একটা লোক থাকে। তো ওনার মারফত আমি শুনি 2001 সালে জুলাই মাসে উনি ইন্তেকাল করে, উনি দুনিয়াতে নাই। তা আমি সেই থেকে এখনো আতরটা আমি রেখে দিয়েছি আমার ঘরের মধ্যেই, যে আমি আতরটা কোথায় দেব। কবর আমি এটা দেইনি, এই আতরটা আমি কোথায় দেব, এবং সে আমার কাছে কেন ভাই আতরটা চাইছে, এবং বন্ধুত্ব যে করতে চাইলো কেন চাইলো, এবং সে আমার কাছেই বা কেন আসলো। আমি সে সন্ধানে এখনো আসি যে দেখি সে আবার আমার কাছে আসে কিনা, অথবা এইটা নিয়ে আমি কি করতে পারি। কেন সে আমার সাথে দেখা দিয়েছিল, আমার সাথে এখন আর দেখা হয় না, বা উনি আসেন না, বা দেখা হয় না। তো আমি আতরটা এখনো রেখে দিচ্ছি। আশ্চর্য যে উনি আমার কাছ থেকে আতরটা চাইছে, কেন চাইলো, কেনই বা দেখা আসছে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনার ভাই আছেন আমাদের এখানে, এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি মেডিকেল কলেজের ঘটনা। জি, তো ঘটনাটি আসলে যিনি যার সাথে ঘটেছে তার নাম বলতে বলেছে, কিন্তু ওনার বর্তমান কর্মস্থল বলা যাবে না। তো উনি একজন পেশায় শিশু চিকিৎসক, ওনার নাম হচ্ছে মরিয়ম। জি, তো উনি রাজশাহী মেডিকেলে পড়তেন, রাজশাহী মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাও সেটা স্বাধীনতার আগের কথা। ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক প্রবীণ একজন, হয়তো ওনার নাম অনেকেই জানে থাকতে পারেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, তো উনি যখন রাজশাহী মেডিকেলে যখন পড়তেন, তখন পড়াকালীন সময়ে, তো সেখানে ওনার একটা, উনি তো 3rd ইয়ারে যখন ওঠেন, তখন ওনার একটা রুমমেট আসে। জি, তো রুমমেটের অদ্ভুত ব্যাপার, রুমমেট তার সাথে কোনো কথা বলতো না, সে শুধু লেখাপড়া করতো, আর মানে তার সাথে কোনো কথা বলতো না। এই এখন সে যদি জিজ্ঞেসও করে কোনো কথা, মানে সে এমন ভাবে রিয়াক্ট করে যে সে কিছু শোনেইনি, বা সে অনেক বধির, মানে সে কানে শোনে না, এমন ভাবে সে রিয়াক্ট করে। তারপরে উনিও চিন্তা করলেন যে আমি 3rd ইয়ারের একজন সিনিয়র আপু, অথচ এ 1st ইয়ারে পড়ে, আমি বারবার তাকে বলি, কথা বলার চেষ্টা করি, সে কথা বলে না, এটা নিজের ওনারও ইগোতে এটা লাগে। উনিও বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি মানে খুব বিরক্ত হন ওই আচরণে, তার নতুন রুমমেটের আচরণ খুব বিরক্ত। একদিন রাগ করে বলেন যে তুমি কি আমাকে পাত্তা দাও না, তোমার একসাথে থাকি, তোমার সাথে এতবার কথা বলার চেষ্টা করি, কত গুরুত্বপূর্ণ কথা থাকে, তুমি কথার উত্তর দাও না। তো সে পড়া থামে আর দিকে অত্যন্ত কর্কশ ভাবে বলে যে আমি কারোর সাথে কথা বলি না, কেউ কথা আমার সাথে বলুক এটা আমি চাইও, সুতরাং আমার সাথে কথা না বলার চেষ্টা করবা, যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবা না। তো এই 1st ইয়ারের এই স্টুডেন্টের আচরণে উনি খুব মানে মর্মাহত হলেন যে এরকম একটা আচরণে। তখন উনি পারতপক্ষে তার সাথে আর কথা বলতেনই না, কিন্তু একই রুমে থাকতে স্বাভাবিকভাবে কিন্তু অনেক প্রয়োজন হয়, তার কারণে প্রয়োজন হতো। তারপরে উনি চেষ্টা করতে যে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। এর ভিতরে ভাই ওই মেয়েটা যখন প্রথম এই আসে, দেখা যেত যে সে কিন্তু ক্লাসেও খুব ভালো পড়া পারে, মানে তার লেখাপড়ার ইউতেও খুব ভালো। তো হঠাৎ এই মর্গের যিনি পাহারাদার, উনি এসে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করলেন যে ইদানিং দেখা যাচ্ছে যে রাত্রেবেলা লাশগুলো ওনারা যেভাবে সাজিয়ে রেখেছেন, সকালবেলা এসে দেখে লাশগুলো এলোমেলো, এবং আরো অদ্ভুত ব্যাপার হলো
লাশের শরীরের কিছু কিছু অঙ্গ তারা আর খুঁজে পান না। যেমন দেখা যাচ্ছে যে তার হাতের কিছু আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত কি আঙুল এবং চোখ এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে রাসেল ভাই কোনোটা হয়তো বা পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে হয়তো বা আপাতত রেখে দিয়েছে, অথবা কোনোটা পোস্টমর্টেম হবে। যখন লাশ আসে ওনারা তো আসলে অত দেখে রাখেন না ওখানে। তো পরবর্তীতে যখন ওই সুরতহাল রিপোর্ট যখন প্রথমে ছিল, তখন ওটার সাথে মিল করতে গিয়ে দেখে যে না, সুরতহাল রিপোর্টে তো প্রথমে এইগুলো ছিল না, প্রথমে লাশের এই বৈশিষ্ট্য ছিল, পরে আবার দেখা গেল এইগুলো তাহলে কিভাবে আসলো, লাশের এই অবস্থা কেন হলো। এই ধরনের সমস্যা যখন হলো তখন মানে বিষয়টা শর্ট টার্ন হলো প্রশাসনের, যে সুরতহাল রিপোর্টের সাথে প্রাথমিক পুলিশের রিপোর্টের সাথে পরে কিছু মেলের লাশের কিছু 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 লাশের এরকম সমস্যা দেখা যাচ্ছে। এবং ওই যে প্রথমে অভিযোগ করেছিল যে যারা পাহারাদার, যে সকালবেলা দেখা যায় যে লাশগুলো এলোমেলো, তো হ্যাঁ কথার সাথে মিলছে। তখন কি করে হলো যে ওই মর্গে পাহারাদার বসানো হলো, মানে পাহারাটা আগেই ছিল, পাহাড় একটু কড়া করা, যে যাতে করে এই বিষয়টা যাতে রহস্যটা উদ্ঘাটিত হয়। তো এত কড়া পাহারা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, ঘটনা ওই একই রকম ঘটছে। তো এরকম প্রশাসন, আর তখন তো আসলে ওই সময়তে সিসিটিভি ছিল না, এরকম এত মানে টেকনোলজির সময় তো ছিল না যে যাতে করে ওইভাবে অবজার্ভ করা যাবে। এই জন্য মানুষ দিয়ে যতটুকু পাহারা করানো যায় এটাই ছিল তো ওই সময় অবস্থার মানে ভরসা ছিল আর কি। ঠিক তো তারপরে যখন এগুলো হচ্ছে না, তখন মানে প্রশাসন মানে হসপিটাল কর্তৃপক্ষ বেশ চিন্তিত হয়ে গেল যে এই লাশের চোখ বা এই নখ মানে আঙ্গুলগুলো কোথায় যায়, মানে এত কিছু বাদ দিয়ে কেন এইগুলোই কেন থাকে না, আরো তো অনেক কিছুই তো মানে কেটে নিয়ে যেতে পারি, কিন্তু এগুলোই কেন করছে এখন। মানে তারপরে কি হলো, আস্তে আস্তে জিনিসটা কমে আসা শুরু করলো, মানে এই টেন্ডেন্সিটা বা এই ধরনের এগুলো কমে আসা শুরু করলো ব্যাপক পাহারার পরে। শেষ পর্যন্ত দেখা গেল যে লাশ কাটা ঘরের মধ্যেও পাহারা বসানো লাগলো, যে শুধু গেটে না একদম ভিতরেও পাহারা বসাতে হয়েছে এই অবস্থার কারণে। তখন আস্তে আস্তে একটু জিনিসটা কমে আসা শুরু করতো। যখন কমে আসা শুরু করলো তখন আসলে আসল ঘটনাটা মানে প্রকাশ পেল, যে আসলে মূল বিষয়টা কি ছিল। আমরা প্রথমে যে মরিয়ম আন্টির বিষয় দিয়ে শুরু করেছিলাম, যে ওনার রুমমেটের ছিল, উনি আর একটা বিষয় ফলো করতেন। তার রুমমেট মানে রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন, ওয়াশরুম থেকে সে যখন ফিরে আসতো, ফিরে আসার পরে দেখতো যে সে মুখ মুছছে খুব সুন্দর করে, মানে এই মাত্র কোনো কিছু সে খেয়ে এসেছে, এরকম ভাবে সে মুখটুক মুছতো আর কি। তখন উনি মনে করতো হয়তো ওয়াশরুম থেকে আসছে মুখটুক ধুয়ে আসছে, এরকম করে মুছতেই পারে। কিন্তু তার এই বিষয়টা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক রকমের ছিল। এমনি মুখ ধুয়ে এসে মুখ মোছা আর খাওয়ার পরে মুখ মোছার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এবং উনি আর একটা বিষয় খেয়াল করতেন, যে তার ওই রুমমেট বাইরে থেকে রাতের বেলা কোথা থেকে আসার পরে ওই ছোট্ট একটা পুটলিতে কি যেন মানে খাটের নিচে রেখে দেয়। আর যেহেতু তার আচার আচরণ ভালো ছিল না, উনিও তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতেন না, যে আমার কথা বললে কি ধরনের কি আচরণ করবে জুনিয়র, এতে নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে উনিও পারতপক্ষে তার সাথে এই বিষয়ে কথা বলতেন না। কিন্তু একদিন ওনার খুব কৌতূহল জাগে যে আসলে এই যে রাতের বেলায় এসে ওই পুটলির মতো করে কি দেখ, উনি বেশ কিছুদিন ফলো করেছে ওই এই বিষয়টা। তখন একদিন যখন রাতের বেলা সে সারাদিনই থাকে রুমে লেখাপড়া করে, কিন্তু ওয়াশরুমে দেখা যাচ্ছে সে 15 থেকে 20 মিনিট এই সময় সাথে আসে না। উনি চিন্তা করেছে এইবার যদি ওয়াশরুমে যাই এই সুযোগে আমি দেখবো আসলে সে খাটের নিচে লাঠিটা। তখন আসলে রাতের বেলা সে যখন ওয়াশরুমে ঢুকেছে, সত্যি ওই সময় মরিয়ম আন্টি উনি দেখেছে, উনি দেখতে গেছে যে আসলে খাটের নিচে সে কি রাখে প্রতিদিন। তখন দেখেন হ্যাঁ একটা পুটলি বাঁধা। তো পুটলিটা যখনই রাসেল ভাই খুলেছে, সাথে সাথে উনি সাংঘাতিক ভাবে শক্ত হয়েছে। উনি দেখে পুটলির ভিতরে মানুষের আঙ্গুল, চোখ, কান, জিহ্বাও আছে। তো এই দৃশ্য যখন দেখে উনি সাংঘাতিক রকমের ভয় পান, এবং মানে কোনো মতে দ্রুত এটা মানে ঠিকঠাক মতো রেখে উনি আবার ওনার সিটে শুয়ে পড়েন। সিটে শোয়ার পরে যখন আবার ওই মেয়েটা আসে, ওয়াশরুম থেকে ফিরে আসে, সে স্বভাবভাবেই ওই যে মুখ পুছছে। তো উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, উনি খালি চিন্তা করছেন যে কখন রাত সকাল হবে। সকাল হওয়ার পর ওনার খুব কাছের একজন বান্ধবীর সাথে বিষয়টা শেয়ার করেন যে রুমে এই অবস্থা। তখন বলে যে আসলে বিষয়টা তারা তো আমাদের অধ্যক্ষ সাহেবকে জানানোর দরকার। তখন অধ্যক্ষ সাহেবকে তাকিয়ে যখন বলা হলো, অধ্যক্ষ সাহেব বললেন যে তোমরা আসলে মেডিকেলের পড়া অনেক চাপ, তোমরা পড়তে পড়তে মনে হয় তোমাদের মাথায় কিছু সমস্যা হয়েছে, তোমরা কাজ করো, একটু বাড়িতে যাও, সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আসো, একটু ভালো করে ঘুমাও, সামনে তোমার এক্সাম, হয়তো এই কারণে মানে মাথার সমস্যা হয়ে গেছে। নিজেদের বিশ্বাস করাতে পারলেন না, এবং আরো বিশ্বাস করাতে পারলেন না। শেষ পর্যন্ত মানে আরো চেষ্টা করেছে, লোক ইন্সপেকশনেও আসার মানে মতো অবস্থা হয়ে গেলেও কিন্তু শেষ পর্যন্ত কি কারণে যেন লোক আর ইন্সপেকশন আসে নাই ওখানে, বিষয়টা মানে হাস্যরসাত্মক হিসেবে সে তারা উড়িয়ে দিয়েছে। তো উনি তখন কি করতে, যে ওনার কথা কেউ যখন বিশ্বাস করলোই না, তখন উনি আর ওই ওনার রুমমেটের সাথে রাত্রে থাকতেন না। তখন ওনার রুমমেটকে বলতো, সামনে তো আমার এক্সাম, আমি আমার গ্রুপ স্টাডি করবো, আর এক রুমে গিয়ে আমার আর এক মানে ক্লাসমেটের সঙ্গে ঘুমাবো, তুমি একাই ঘুমাও।
তো এই কথা বলে উনি চলে যেতেন রাতের বেলা তার সাথে থাকতেন না। একদিন রাসেল ভাই মানে ঘটনা যেটা ঘটেছে, হঠাৎ রাত ধরেন যে 1:30 কি 2টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। ওনারও এক্সাম ছিল, উনি তখন জেগে পড়ছিলেন। তো চিন্তা করছি ইলেকট্রিসিটি খুব গরম, উনি একটু বারান্দায় আসেন। প্রত্যেকের রুমের সাথে বারান্দা আছে তো আবার ওখানে মানে হলগুলোতে, তো বারান্দায় আসেন। তো বারান্দায় আসার পরে হঠাৎ মানে উনি যেই আসলে ওনার যে অরিজিনাল যে রুমটা, এই রুমটাও 3তলাতে, আবার উনি যেই রুমে আবার থাকা শুরু করেছেন আর এক বান্ধবীর সাথে, সেটাও 3তলাতে, খুব বেশি দূরে না, মাঝখানে অল্প কয়েকটা রুমের ডিফারেন্স আর কি। তো হঠাৎ উনি ওনার ওই রুম থেকে প্রচন্ড চিৎকারের একটা আওয়াজ শুনেন। তো প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনলে উনি দ্রুত সেখানে চলে যান, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই আওয়াজটা তার রুম থেকেই আসছে। তখন উনি যখন দ্রুত তার রুমে চলে যান, গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে যে আর একটা মেয়েকে ওইখানে নিয়ে এসে, ওই যে তার যে ফার্স্ট ইয়ারে যে মেয়েটা ছিল আর কি, তার রুমমেট, সে মানে তার হাত, ওই মেয়েটার হাত মটমট করে চিবিয়ে খাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি তো সাংঘাতিকভাবে ভয় পান, এবং যখনই ওই মেয়েটা তাকে দেখে ফেলে, যে তার এই দৃশ্য দেখে ফেলেছে, তখনই ওই মেয়েটা জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। কিন্তু আসলে ওই ইটের ছিল 3তলা, মানে ওই ফ্লোরটা ছিল কিন্তু 3তলা, আর জানালা কিন্তু শিক ছিল। সে আরো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশে লোকজন চলে আসার পরে দেখে যে যার ওই যে কামরা ছিল সে ওখানে ডেড, মানে মারা গেছেন সেখানে, এবং বলে যে এই কাজটাতে করেছে সে জানালা দিয়ে চাপ দিয়ে চলে গেছে। সবাই বলে যে জানালা দিয়ে চাপ দেবে কিভাবে, এদিকে এইভাবে তো কোনো মানুষ যাওয়া যায় না, জানালা শিখনে ছোট, কোনো মানুষ যেতেই পারবে না। এবং দেখে আসলে সত্যি রাসেল ভাই যে ও যে ওই মেয়েটা মানে হাত খাওয়া শুরু করেছিল, রক্ত তো পড়েছিল, রক্তের ছাপটা জানালা পর্যন্ত, যে মানে পায়ের ছাপটা যে পায়ের সাথে রক্ত লেগেছিল জানালা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু জানালার নিচে যে সে কোথায় পড়েছে কিছুই আর জানা যায়নি। তো পরবর্তীতে ওই রুমটা রাসেল ভাই সিল করে দেওয়া হয়। তো অনেক দিন সিল ছিল। তো মরিমন্ত্রী বলেছে যে এখন ওই রুমটায় কেউ থাকে কি থাকে না, উনি রুমের নাম্বারটা বলতে রাজি হন নাই। তো এটা তো বলছে রুমটা 3তলাতে, এখন ওইটার কি অবস্থা, ওখানে কে থাকে কি থাকে না, এই বিষয়ে উনি কিছু বলতে পারেন না। তবে ওই মেয়ের পরবর্তীতে যেই মানে অ্যাড্রেসটা সে দিয়েছিল ভর্তির সময়, ওই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইখানে এই নামের কোনো মেয়ের এবং তার বাবা মা কোনো অস্তিত্বই নেই, কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি। তাহলে সে কি ছিল, কেন সে মেডিকেলে আসলো? যখন রাসেল ভাই যখন দেখছিল যে না, কড়া পাহারার কারণে সে ওখানে যেতে পারছে না, তখনই কিন্তু আসলে সে মানুষের মানে জীবন্ত মানুষের উপর আক্রমণটা শুরু করে, এবং প্রথম আক্রমণে সে ধরা পড়ে যায়। তো যাই হোক, পরবর্তী তার কোনো আর অস্তিত্ব পাওয়া যায় নাই। রাজশাহী মেডিকেলে যা অনেক পুরাতন যারা আছেন, এই গল্পটা অনেকের মুখে মুখেই আছে আর কি। আজকে গল্পটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক ধন্যবাদ এবং এই চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার চলে আছে একটা অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসাম্পের, আমি মনির উপর ছিলাম উত্তরা থেকে। ঘটনাটা হচ্ছে বেসিক্যালি এটা 2015-র দিকে, 2015 এপ্রিলের দিকে ঘটনা। তো আমাদের স্কুলের কিছু ফ্রেন্ড আছে, আমাদের মধ্যে ধরনের পাগলামি আছে। পাগলামিটা এরকম যে আমরা হঠাৎ প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, হঠাৎ করে এই প্ল্যানটা করে ফেলি। যে 2015 এপ্রিলের বিকালবেলা, বিকাল বলতে 5টা 5:30 থেকে এরকম সময় আমরা 4 জন ফ্রেন্ড মিট করি। এটা হচ্ছে ঢাকা ফাউন্ডেট এরিয়াতে। তো মিট হওয়ার পরবর্তীতে ওরা বললো যে চল আজকে কোথাও ঘুরতে যাই। আমি বললাম যে কোথায় যাবে, বললো যে দেখা যাক, এখন তো অলরেডি সন্ধ্যা হচ্ছে, আমরা গাবতলী যাবো, গাবতলী গিয়ে যেই গাড়িটা পাবো ওঠার মতো মনে হবে যে এটাতে উঠে যাই, ওটাতে উঠে যে কোনো একটা জায়গায় চলে যাবো। আমি বললাম, আমার তখন পরীক্ষাতে উঠেছিল, আমি বললাম যে দেখ আমার কালকে পরীক্ষা আছে, তা আমাকে বাসায় ব্যাক করতে হবে। ওরা বললো যে ঠিক আছে তাহলে তুই চলে যা। তো পরবর্তীতে আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এর পরবর্তী ঘটনা ওদের কাছ থেকেই শোনা। ঘটনাটা এরকম ছিল যে ওরা কথা অনুযায়ী হচ্ছে যে ওখান থেকে ওরা গাবতলী চলে যায়। গাবতলী গিয়ে ওরা মানিকগঞ্জের একটা গাড়িতে ওঠে। তো গাড়িতে উঠে ওরা যখন মানিকগঞ্জের জায়গায় গিয়ে ওরা নামে, আমি স্পেসিফিক জায়গাগুলোর নাম উল্লেখ করছি না, একটা জায়গায় গিয়ে ওরা নামে। নামার পরে ওখানে হচ্ছে যে কয়েকটা দোকান ছিল, আর হচ্ছে যে ম্যাক্সিমাম দোকানে বন্ধ। তো ওখানে একটা দোকান ছিল, সেটা হচ্ছে লোডের একটা দোকান ছিল, লোড, বাট খাবারের দোকান বা কনফেকশনারি এগুলো সব বন্ধ হয়ে গেছে। ওরা একটু অবাক হলো যে কি ব্যাপার, লোডের দোকান খোলা রেখে বাকি, তখন বাজে রাত্রে 11টা 11:30, এবার 11:30 মতো বাজে এরকম সময়। যাই হোক, ওরা চিন্তা করলো যে আচ্ছা বিদেশি খাবার টাবারের দোকান যেহেতু নাই, দেখি আশেপাশে কোনো মানুষ আছে কিনা। তো ওরা লোডের দোকানে দিকে যাবে, মাঝখানে সাথে দেখলো যে রাস্তার পাশে একটা লেগুনা দাঁড়িয়ে আছে, লেগুনার পাশে একজন লোক দাঁড়ানোর করে মনে হচ্ছে যে লেগুনা ড্রাইভারই। যাই হোক, ওনার কাছে গেছে, জিজ্ঞেস করে যাচ্ছে ভাইয়া
এনে তো দেখলাম যে খাওয়া দাওয়ার জন্য মানে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়ার মতো তো বাজারটা কোথায় আছে বা ভালো কোথাও ইয়ে আছে কিনা খাওয়া দাওয়ার জন্য। বললো যে ঠিক আছে আপনি এখান থেকে যদি যান হচ্ছে যে আপনার 15-20 মিনিট লাগবে যদি হেঁটে চলে যান আপনারা, আর এত রাত আপনারা গাড়িও পাবেন না, মানে রিক্সা টিক্সা পাবেন না এখন, তো আপনারা হেঁটেই রওনা দেন। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আর এমনিতে রাতে থাকার জন্য ভালো কোনো হোটেল টোটেল আছে কিনা, তো তখনও নিয়ে একটু ব্যঙ্গাত্মক ভাবে এক ধরনের হাসি দিল, লাইক কেমন জানি, যাই হোক। তারপরে বললো যে আপনারা হচ্ছে একটু সামনে যান, মনে করেন যে বাজারে যাবেন, তো বাজারে যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন, ধরেন 10 মিনিটের মতো হাঁটে পেয়ে যাবেন এরকম আর কি। তো ওনার কথা অনুযায়ী চিন্তা করলো যে ঠিক আছে রাত্রেবেলা আর একটু হাঁটি, সমস্যা নাই, এক্সপিরিয়েন্স করতে আসছি, ঘুরতে আসছি রাত্রের বেলা, হঠাৎ করে ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতেই যাই, এখন আর কোনো কিছুর জন্য ওয়েট করেও লাভ নাই আর কি। ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হঠাৎ করে ওরা খেয়াল করলো যে পিছনে কিছু আসতেছে ওদের পিছন পিছন। ও একজন ঘাড় ঘুরে পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখলো যে 5টা কুকুর। কখন আবার একটা কথা বলে ফেসেল ভাই, এটা হচ্ছে যদি চাঁদের আলো ছিল ভালোই, তোরা চাঁদের আলো দিয়ে হাঁটতেছিল, তো পিছনে ফিরে দেখলো যে 5টা কুকুর ওদের পিছন পিছন আসতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই 5টা কুকুরই মানে সারিবদ্ধভাবে একটা কুকুরের পিছনে একটা কুকুর আসতেছে ওদেরকে পরবর্তী। এই জিনিসটাকে ওরা অবাক হলো, কুকুররা দলবদ্ধভাবে থাকে সেটা ঠিক আছে, বাট হচ্ছে যে মানে এইভাবে সিরিয়ালি আসলে আমরা কখনো দেখি না যে চলাচল করতে একটা পিছনে একটা। তো বাইরে ওরা একটা চিন্তা করছিল যে দৌড় দিবে, আবার বললো যে না এখন দৌড় দিলে কুকুরের স্বভাব হচ্ছে যে দৌড় দিলে আরো তেড়ে আসার একটা স্বভাব থাকে ওদের। ওরা ওদের মতো হাঁটতেছে, কুকুরগুলো ওদেরকে ফলো করতেছে। তো হঠাৎ করেই তারা একটা বিল্ডিং দেখলো, লাইক 5 তলার একটা বিল্ডিং। ওরা চিন্তা করছে মেবি এটাই হোটেল, ওই লোকটার কথা অনুযায়ী যে রাস্তার পাশেই পাবেন বিল্ডিংটা, হোটেলটা আর কি। বাট হোটেলের গায়ে কোনো লেখা নাই যে নাম টাম বা কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো হোটেলটাই অন্ধকার, শুধু নিচের যে গেটের রুম আছে গেট দিয়ে ঢোকার ওখান দিয়ে মানে ভিতর থেকে জানলা দিয়ে একটু আলোর মতো দেখা যাচ্ছে, নিচে তলা ইয়েটা জ্বলতেছে আর কি, বাতি জ্বলছে এরকম আর কি। করে চিন্তা করলে যাচ্ছে ঠিক আছে গিয়ে একটু নক দিয়ে দেখি যে এটাই হোটেল কিনা, আর একটু কথা বলে যদি এটা হোটেল হয় আমরা এখান থেকে পথারকে বলে যাবো, বাজারে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে দেন এখানে ব্যাক করে চলে আসবো। এরকম প্ল্যান করে যখন ওরা এগোতে যাবে হঠাৎ করেই ওই কুকুরগুলো মানে ওই পিছনে যতক্ষণ ফলো করতেছিল, ফলো করা থেকে ওরা এসে ওই বাড়িটায় ঢুকার যে রাস্তাটা ওইটা ব্লক করে ওরা দাঁড়ায় গেছে, এবং দাঁড়ায় ওদের দিকে তাকে ডাকাডাকি শুরু বসতে দিকে বেরো। ওরা অ্যাকচুয়ালি এটাতে একটু ভয় পেল যে এতক্ষণ ধরে কুকুরগুলো কিছু করলো না, যখনই আমরা হচ্ছে যে এদিকে যে মানে যাওয়ার জন্য চিন্তা করছি তখনই কুকুরগুলো হচ্ছে যে ওদেরকে এভাবে ইয়ে করলো। তো একটা ফ্রেন্ড বলবো যে দেখ আমার কাছে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ভালো মনে হচ্ছে না, আর কোনো কারণেই লোক কুকুরগুলো চাচ্ছে না যে আমরা ওই দিকে যাই। তো ওরা বললো যে ঠিক আছে আগে তাহলে ঠিক আছে আমরা চল বাজারের দিকে যাই, পরে দেখা যাবে। তো ওরা ওখান থেকে যখন মানে সিদ্ধান্ত চেঞ্জ করে যখন আবার হাঁটা বসতে তখন কুকুরগুলো আবার থেমে গেছে, থেমে গিয়ে ওরা হাঁটতেছে, আবার সেই কুকুরগুলো ওদের পিছন পিছন ফলো করতেছে ওদেরকে। ওরা হাঁটতেছে তো হাঁটতেছে, বেসিকলি বলতে গেলে ওরা খুব টায়ার্ড হয়ে গেছে। চিন্তা করলো যে কি ব্যাপার আর কতক্ষণ হাঁটবো বা কিছু। তো হঠাৎ করে এরকম চিন্তা করতে করতে ওরা দেখলো যে না সামনে আলো টালো দেখা যাচ্ছে, তখন ওরা বুঝছে যে না হয়তো চলে আসছি কাছাকাছি। তো বাই দ্য ওয়ে ওরা ওদের মতো উপরে সামনে দিকে গেছে, গিয়ে চলে আসছে বাজারের মধ্যেই। ওখানেই হচ্ছে একটা হসপিটাল আছে, হসপিটালের সামনে দেখলো যে লাইট আছে, সামনে সুন্দর একটা বাগানের মতো আছে। আর পরে হসপিটালটার সামনে হচ্ছে একটা মানে এই সাইডে একটা ঘর আছে। ওরা কি করছে চিন্তা করলো যে আচ্ছা এখানে হচ্ছে যে এখানে একটা বেঞ্চ আছে, বেঞ্চে গিয়ে বসি। আবার একজন বললো যে তার আগে কাট করে খাওয়া দাওয়া করে নিই, লোককে খাওয়া দাওয়াটা পরে করবো, আগে রেস্ট নেই একটু বসে বসে তারপরে আমরা ইয়ে করি। যে ভাবা সেই কাজ ওরা কি করছে হসপিটালের ওই বাইরে যে বেঞ্চ আছে সেই বেঞ্চের মধ্যে গিয়ে বসবে। আর আরেকটা কথা বলে রাখি, কুকুরগুলো তখন ওদের ফলো করে করে ওখান পর্যন্ত আসছে, এসে ওরা যখন গিয়ে বেঞ্চে বসছে ওরা ওদের সামনে গিয়ে বসতো ওখানে। এর মধ্যে একটা ফ্যান ঘড়ি দেখছে, ঘড়ি দেখে দেখলো যে তখন রাতে প্রায় 1টা বাজে, 1টা বাজার আর 5 মিনিটের মতো বাকি এই সময়টা। তো অবাকই হলো যে ওই লোকটার কথা অনুযায়ী 20 মিনিটের রাস্তার হওয়ার কথা, সেখানে এখন 1টা প্রায় বেজে গেছে। আমরা এতক্ষণ ধরে হাঁটলাম মানে লাইক কি বলবো, বাট ওদের কাছে মনে হয়েছে যে না ওরা ওই লোকটা হয়তো 20 মিনিট বলছে, আধা ঘন্টার মতো না একটু এরকম হাঁটা হয়েছে। একটু মানে অবাকই হয়েছে তারা যে এত সময় কেমন, তাদের ইয়ে অনুযায়ী হয়তো 12টা বাজতে পারে, 1টা বেজে গেছে। যাই হোক তোরা ওখানে গিয়ে বসছে, বসার পরে হঠাৎ করেই আবার কুকুরগুলো চিল্লানি শুরু করছে ওখানে বসার পরে, মানে চিল্লানি শুরু করার পরে আবার থেমে গেছে। থেমে যাওয়ার পরেই হসপিটালের ভিতর থেকে একজনের কান্নার আওয়াজ আসছে। তো ওদের মধ্যে এক ধরনের কিউরিয়াসিটি জাগরে কি হয়েছে চল গিয়ে দেখি হসপিটালে। হসপিটালে ঢুকলো, ঢুকার পরে মানে একজনের কাছে জিজ্ঞেস করার পরে জানতে পারলো যে একটা লোক মোটামুটি অনেকদিন ধরে অসুস্থ ছিল, সে মারা গেছে কিছুক্ষণ। তো আত্মীয় স্বজন কান্নাকটুকু। তো ঠিক আছে যেহেতু হসপিটাল এগুলো আসলে একটা স্বাভাবিক ঘটনা,
বলা যায়। তারা ওখানে কিছুক্ষণ ইয়ে করার পরে যখন বের হয়ে আসতে যাবে ঠিক 5 মিনিটের মধ্যে আবার কান্নাকাটির আওয়াজ শুরু হলো। তখন যে মানে গেতো তখন ওরা মানে জিজ্ঞেস করলো একজনকে যে হ্যাঁ আরেকটা রোগী মারা গেছে, তো রোগীটা হচ্ছে বিকেলবেলা ফুটবল খেলতে গিয়ে একটা আঘাত পাইছিল, সে হসপিটালে আসছিল, মাথায় আঘাত পাইছে, এখন সে মারা গেছে। তো বিষয়টা ওরাও একটু ইয়ে করলো যে কি বলতো তাহলে একটা ভালো মানুষের মারা যাওয়া। ওরা ওখান থেকে বের হয়ে এসে আবার সেই ডান্সে বসার মানে লাইক ওই রোগীটা মারা যাওয়া 5 মিনিট পরে আবার অবস্থা আবার কান্নাটা তৈরি হয়েছে। ধরে বসলো আর একটা রোগী মারা গেছে। লাইক 15 মিনিটের মাথায় পরপর 3টা ব্যক্তি মারা গেল। আবার ওরা যখন আসছে ওই কুকুরগুলো তখন ওখানেই বসা ছিল। ওরা ওখানের মধ্যে যখন বসার পরে ওই রোগীটা মারা যাওয়ার পরে কুকুরগুলো আবার চিল্লাচিল্লি স্টার্ট করছে। বিষয়টা এরকম ছিল মনে হচ্ছে যে ওই আমাদের 3টা ফ্রেন্ড ছিল, ওদেরকে মানে তেড়ে একবার এরকম অবস্থা। আর মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে রাশেদ, ও কি করছে অ্যাকচুয়ালি কুকুরকে খুব ভয় পায়। সে কি করছে ওই কুকুরের তেড়ে আসার ভাব দেখে সে কি করছে লাফ দিয়ে ওই পিছনে একটা মানে বেড়ার মতো ছিল, বেড়ার ওই পাশে চলে গেছে, ওই যে বাগানের যে বেড়া আর কি, যেটা হচ্ছে লোহার বেড়া ছিল, লাফ দিয়ে ওই পাশে চলে গেছে বেড়ার। গিয়ে সে ওখানে দাঁড়ায় আছে যাতে কুকুরগুলোকে নাগালের মধ্যে না পায়, এরকম একটা চিন্তা। কুকুরগুলো তখনও ডাকতেছে, ও ভয় হয়ে ওদের কুকুরগুলো দেখে তাকে আছে। আমার অন্য 2টা ফ্রেন্ডও উঠে দাঁড়ায় ওই রাশেদের কাছাকাছি চলে গেছে, কিন্তু ওরা দেয়াল টপে ওই পাশে যায় না, ওই বেড়াটা টপে ওই পাশে যায় না, এই পাশেই ছিল। হঠাৎ করেই রাশেদ ফিল করলো যে ওর পায়ের মধ্যে কেউ ধরার চেষ্টা করছে। তো বিষয়টা একটু ইয়ে করলো না, মনে হচ্ছে হয়তো বা পাতাটার কারণে হয়তো বা এরকম হতে পারে যেহেতু বাগানে, কিন্তু না, এবার মনে হচ্ছে যে না, কেউ মানে প্রথমত স্পর্শ পাইছে, বাট এখন মনে হচ্ছে যে কেউ চেপে ধরছে, এরকম একটা সিচুয়েশন। সে একটু মানে ঘাবড়ায় গেছে। বিষয়টা কি ঘাবড়ানোর মধ্যেই তার কাছে মনে হলো যে তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস, এটা ইয়ে করার মানে এটা ফিল করার সাথে সাথেই মনে হচ্ছে যে কেউ তার ঘাড়টা চেপে ধরছে, এরকম একটা অবস্থা। এটার সাথে সাথে চিৎকার দেওয়ার পরে ওরা আমার যে 2টা ফ্রেন্ড ছিল ওর দিকে তাকে কি দিছে কি হয়েছে বলতে মানে চিৎকার দেওয়ার সাথে সাথে ওই কুকুরগুলো ডাকতেছিল, কুকুরগুলো একসাথে থেমে গেছে। ওরে আবার টেনে আমার ফ্রেন্ডরা বের করে আনছে। ওর চেহারার দিকে অ্যাকচুয়ালি তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যে মানে শরীরের রক্তটা শুকায় গেলে হঠাৎ করে যেরকম হয়ে যায় না খাই কাশি টাইপের, ওর শরীরটা মনে হচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে। ও প্রচন্ড রকমের ভয় পাইছে। সে এখান থেকে মানে কি বলবো আর, তো যাই হোক আমার ফ্রেন্ডরা হচ্ছে বললো যে ঠিক আছে চল, এখানে আর থাকার দরকার নাই। এরকম তো পরে এই হসপিটালের ওই যখন থেকে ওরা হেঁটে যখন বের হয়েছে, এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের অবস্থা বলা যায় যে একেবারেই বাজে অবস্থা। টোটালি এমন ভয় পাইছে যা বলার বাহির আসবে। তো যখন বের হতে যাবে তখন ওখানে একটা লোকের সাথে দেখা হয়েছে। দেখে ওই লোকটা ওদেরকে দেখে বললো যে কি ব্যাপার, ওনার কি হয়েছে, ওনাকে এমন দেখাচ্ছে কেন? তো ওরা বললো যে আসলে এই করছে। আসলে ও বললো যে আপনারা কোথায় বসছেন, ওই যে পাশে যে ঘরটা দেখতেছেন ওইটা আসলে লাশ কাটা ঘর, ও এখানে সচরাচর রাত্রিবেলা কেউ চিরকালটা বসে না। ওটা শোনার পরে তো ওরা আরো বেশি একটু ভয় পেয়ে গেছে। তো ওরা এই যে করবে মানে এরকম একটা সিচুয়েশনে ওদের নিজের প্রতি এখন নিজেদের মানে এক ধরনের বকা দিতে মন চাইতেছিল যে কেন আমরা বের হইতে গেলাম আজকে, এরকম আর কি। এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দোস্ত আমার আসলে অনেক খিদা লাগছে, তো আমরা খাওয়া দাওয়া করি। এখন খাওয়া দাওয়া শেষ করে তারা যখন ওই দোকানের মধ্যে বসেছিল তখন চিন্তা করলো যে অ্যাকচুয়ালি দেখা যাক কি হয়। তো ওরা বললো যে দেখ মানে এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দেখ আসলে এসব তো ব্যাপারে রাত্রেবেলা ফল আমরা এক কাজ করি যে মসজিদে যাওয়া যায় কিনা, যদি আশেপাশে মসজিদ খাই আমরা মসজিদে গিয়ে শুয়ে থাকার চেষ্টা করছি। তো ওরা গেলো, যাওয়ার পরে ওখানে মসজিদের ইয়েতে গেলো, যাওয়ার পরে এখন দেখবো যে একটা লোক ওখানে বসার। ওই লোকটা বললো যে দেখেন আসলে মসজিদে কোনো রকমের ইয়ে ছাড়া রাত্রেবেলাটা থাকাটা ওরা কি আর করবে, কিছু পারে নাই। কেউ পরেই কি করলো, তারা ওই হসপিটালেই চলে আসছে, হসপিটালের মধ্যে আসছে। এসে হসপিটালেই মোটামুটি রাতটা ওরা স্টে করছে, কারণ হসপিটালে স্বাভাবিকভাবে রাত্রে মানুষরা জেগে থাকে। ওরা রাতটা যখন ফজরের আজান দিল, আজান দেওয়ার পরে ওরা হচ্ছে যে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে যখন ব্যাক করবে আর কি। আরেকটা ব্যাপার হয়েছে, ওরা যখন ব্যাক করতেছিল যে পথে আসছে সেই পথেই তো ওরা ব্যাক করবে, ওখানে গাড়িতে উঠছে। গাড়িতে ওঠার পরে ওই যে রাত্রেবেলা যে বাড়িটাতে অ্যাকচুয়ালি ওরা ওই দিক ফলো করতেছিল যে দেখা যাক। রাত্রেবেলা তো ভালো মতো দেখতে পারি না, কুকুরগুলো কেমন ডাকাডাকি করছিল, এখন হচ্ছে যে ইয়ে করি দেখি কি অবস্থা। বাট ওরা অ্যাকচুয়ালি খুব অবাকই হইলো যে ওই মানে ইয়ে থেকে বাজার থেকে মানে তারা যেখানে গিয়ে নামছে আর যেখানে পরবর্তীতে গেছে ওখান থেকে তারা গাড়িতে ওঠার পরে বাজারে যেতে গাড়িতে করে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগছে। আর এই 2 থেকে 3 মিনিট রাস্তার মধ্যে তারা কোনো বিল্ডিং এ রেটিও না। অ্যাকচুয়ালি এটাই আসলে ইয়ে ছিল যে ওরা রাত্রেবেলা তাহলে কোন বিল্ডিং এর কাছে গেছিল বা ওখানে যদি ঢুকতো তাহলে ওদের আসলে কি হতো। ওই কুকুরগুলো বাধা দেওয়াতে ওরা বেসিক্যালি ডিসিশনটা চেঞ্জ করছিল তখন। তো তারপরে ওরা ঢাকায় চলে আসে ওই দিনই। আর আমার ওই ফ্রেন্ডটা ভয় পাইছে, ও আসলে অনেকদিন অসুস্থ ছিল, অনেকদিন বলতে প্রায় 8-9 দিনের মতো সে অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল ওর মধ্যে।
পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো এই ছিল রাসেল আমার ঘটনা। আশা করি ভালো থাকবেন। আর ভূত স্টিমটা আসলে অনেক মিস করছি অনেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভূত আপনার মনে কেন চলবে। ধন্যবাদ। Bhoot FM. The night comes alive with Running Form. আজকের মতো এখানে শেষ করছি এবং 7ম বার্থডেতে আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা সামনে আরও বহুদূর এগিয়ে যাব। থ্যাংক ইউ গ্রামীণফোন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য এবং নিরলসভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আজকে এতক্ষণ পর্যন্ত আমার এক মুহূর্ত মনে হয়, এই 7টি বছরে একবারও মনে হয়নি যে আমরা একা সবসময় আপনাদের সঙ্গে থেকে পাশে চলেছি, আগামীটাও চলতে চাই। আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করি। টাটা।